দেখুন মিস, আপনি যদি সাইন না করে এইভাবে তর্ক করতে থাকেন, সরি টু সে, তাহলে আপনি আর আপনার বাবার কাছে ফিরে যেতে পারবেন না। তাই ভালো ভালো বলছি, সাইনটা করে দিন। মেয়েটা এইভাবে শুনবে না। ফোনটা বের কর। প্লিজ এখন আমাকে ছেড়ে দিন। আপনারা যা বলেছেন আমি তাই করেছি। এখন প্লিজ আমাকে ছেড়ে দিন। কাঁদতে কাঁদতে বলল মৌ। হ্যালো স্যার, ম্যাম পেপারসে সাইন করে দিয়েছে। ওকে। কলটা কেটে দিয়ে লোকটা ময়ের দিকে তাকিয়ে হেসে দিয়ে বাকি লোকদেরকে যেন একটা ইশারা করায় লোকগুলো বাইরে চলে গেল। আপনাদের স্যারকে আর কেনই বা আমাকে এখানে আটকে রেখেছে? কি অপরাধ করেছি আমি? মৌ চিৎকার করে বলতে থাকে, আপনি কি করছেন তা স্যার আপনাকে বলবে, আমি নই। কে উনি? আড়ালে থেকে আমাকে কষ্ট দিচ্ছে, বাট ওয়াই? আড়ালে নয় মিস মৌমিতা জাহান মৌ, এবার থেকে সামনে থেকে তোমাকে তিলে তিলে কষ্ট দিব। না পারবে মরতে, আর না পারবে বাঁচতে। মৌ হঠাৎ করে চমকে ওঠে লোকটার গলা শুনে। মৌয়ের কাছে লোকটার কণ্ঠ চেনা চেনা লাগছে। সামনে অন্ধকার থাকায় কথা বলা লোকটাকে স্পষ্ট দেখা যাচ্ছে না বলে মৌ চিৎকার করে বলে ওঠে, কি চান আপনি? কেন আমাকে নিয়ে খেলছেন? কি অপরাধ করেছি আমি? কেন আমাকে এখানে বেঁধে রেখেছেন? কি চাই আপনার আমার কাছে? মৌয়ের কথা বলা শেষ হতেই সজোরে কেউ একজন মৌয়ের গালে থাপ্পড় মারে। থাপ্পড় খেয়ে মৌয়ের গালটা আগুনের মতো জ্বলছে। তা মৌ উপেক্ষা করে সামনে তাকিয়ে দেখে মৌয়ের বস আগুন চৌধুরী, যার বিয়ে হলো মৌ। স্যার, আপনি আমাকে কিডন্যাপ করেছেন? ডুকরে কেঁদে দিয়ে জানতে চাইল মৌ। কেন? এতে কোনো সন্দেহ আছে তোমার? কেন স্যার, কেন? আমি কি অপরাধ করেছি যে আমাকে শাস্তি দিচ্ছেন? আগুন মৌয়ের কথার উত্তর না দিয়ে হাত দিয়ে মৌয়ের মুখ চেপে ধরে। তোর সাহস কি করে হয় আগুন চৌধুরীকে প্রশ্ন করা? এটা তোর আমার কাছে করার প্রথম ভুল, তাই মাফ করলাম। কিন্তু আগের ভুলের কোনো মাফ তুই পাবি না, তার শাস্তি তোকে পেতে হবে। সো গেট রেডি মিসেস মৌ। কথাটা বলে আগুন তার লোকদের চোখের ইশারা দিতেই তারা বাইরে চলে গেল। আর এদিকে আগুনের প্রত্যেকটা কথা ময়ের কানে বারবার বাড়ি খাচ্ছে। স্যার কি বলে গেল? আমাকে মাফ করবে না? আমি কি অপরাধ করেছি? কেন বললো এই কথা? আর কেনই বা বললো মিসেস আগুন চৌধুরী? আমার তো বিয়ে হয়নি, তাহলে? মৌ নিজের মনে মনে আগুনের বলা কথাগুলো সাজাতে ব্যস্ত। ঠিক তখনই কিছু পশুর চিৎকার শুনে ভয়ে মৌ কাঁপতে থাকে। সামনে তাকিয়ে দেখে মৌয়ের বস আগুন চৌধুরী, তার হাতে লোহার শিকলে বাঁধা দুটো নিখরে নিখরে দুটো মৌকে দেখে মুখ থেকে লালা ঝরাতে থাকে। মনে হয় অনেক দিন ধরে এদের না খাইয়ে রাখা হয়েছে। মৌ ভয় পেয়ে চিৎকার করতে থাকে। মৌয়ের চিৎকার শুনে আগুন পাগলের মতো হাসতে থাকে। মনে হচ্ছে মৌয়ের ভয় পাওয়াটাকে আগুন খুব মজা পাচ্ছে। কোনো মতে হাসি থামছে না আগুন। কিছুক্ষণ পর আগুন মৌ থেকে মাত্র 10 গজ দূরে নেকড়েগুলোকে শেকলের সাহায্যে আটকে রেখে আগুন মৌকে গুড নাইট বলে হাসতে হাসতে বেরিয়ে আসে রুম থেকে। কিন্তু মৌ ভয়ে পাগলের মতো চিৎকার করতে থাকে আর নেকড়েগুলো নিজেদের মতো করে চিৎকার করতে থাকে। স্যার, আমাদের জন্য নেক্সট অর্ডার কি? 2 ঘন্টা পর নেকড়ে দুটোকে রুম থেকে বাইরে বের করে নিয়ে আসবে। স্যার, মেয়েটাকে কি সে? বাকিটা বলতে পারলো না আগুনের অগ্নিদৃষ্টি দেখে। সরি স্যার, এমন ভুল আর করব না, প্লিজ ক্ষমা করে দিন। গেট লস্ট। আগুনের কথা শেষ হওয়ার আগেই লোকটা প্রাণ হাতে নিয়ে চলে গেল। এদিকে আগুন ল্যাপটপে ময়ের ভয় মাখা মুখটা দেখে মুখে যেন এক তৃপ্তির হাসি ফুটে উঠল। বাবা, আপু এখনো বাড়ি ফিরলো না কেন? এত রাত হয়ে গেল। আমিও তো তাই ভাবছি বাবা, মেয়েটা আমার কোথায় আছে, কেমন আছে? ফোন করেছিস? হ্যাঁ বাবা, অনেকবার ফোনে ট্রাই করছি কিন্তু ফোন লাগছে না, বারবার বন্ধ বলছে। মেয়েটার জন্য এবার সত্যি আমার টেনশন হচ্ছে। শত্রুর তো আর অভাব নেই, আমার কখন কোথা থেকে আমার মেয়েটাকে ক্ষতি করে দেবে। হ্যাঁ বাবা, আমি আপুর দূর থেকে খেয়াল রাখার জন্য একজন লোক রেখে দিয়েছিলাম, তাকে কল দিলেই তো হয়। তুই আসলেই একটা গভত, তাড়াতাড়ি ফোন কর। হ্যাঁ বাবা, ইমাম যতবারই লোকটিকে কল করেছে ততবারই রিং হয়ে কলটা কেটে দিচ্ছে। ইমাম এক প্রকার বিরক্তি হয়ে ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে মনে মনে খুব বিশ্রী কিছু গালি দিল নূর ইসলামকে। কি হলো ইমাম, পেলে তোমার রাখা লোকটিকে? না বাবা, রিং হয়ে যাচ্ছে কিন্তু ধরছে না। কথাটা শোনা মাত্র আরমান খান মাথায় হাত দিয়ে বসে পড়লেন। স্যার প্লিজ আমাকে মারবেন না, আমি আর দ্বিতীয়বার এই ভুল করব না। লোকটার কথা শোনা মাত্র
রোদ জোরে জোরে হাসতে লাগলো। এই আগুন চৌধুরী কখনো কাউকে ক্ষমা করে না মিস্টার নূর। কথাটা বলে রোদ নূরের কপালে গান তাক করে শুট করে দেয়। আজমির, ইয়েস স্যার। গ্লাসটা গুম করার ব্যবস্থা করো। হসপিটাল থেকে ড্যাড বাড়িতে আসার আগেই সবটা ক্লিয়ার হয়েছে। গ্যাট ইট? ইয়েস স্যার, জাস্ট 2 মিনিট দিন, সব ক্লিয়ার করে দিচ্ছি। রোদ আর কিচ্ছু না বলে রুম থেকে গট গট করে বেরিয়ে গেল। বাবা, আই থিঙ্ক আমাদের প্ল্যানটা আগুন চৌধুরী ধরে ফেলেছে। কি বলছিস তুই? না, এটা কখনো হতে পারে না। আমার তিল তিল করে গড়ে প্ল্যানটা এভাবে শেষ হয়ে যেতে পারে না ইমান। বাট বাবা, আপুর কি হবে? আমার এক সন্তানের জন্য আমি আমার প্ল্যানটা নষ্ট হয়ে যেতে দিব না। বাবা, তুমি এইসব কি বলছো? অবাক হয়ে জানতে চাইল ইমাম। সেট আপ ইমাম, এত বছরের প্ল্যানিং আমি তোমার বোনের জন্য নষ্ট করতে পারবো না ইমাম। আরমান খানের কথা শুনে স্তব্ধ হয়ে যায় ইমাম। বাবা, আপু এসব কি বলছে? বাবা তার স্বার্থের জন্য আপুকে বলি দিতে একবারও পিছুপা হচ্ছে না। ইমাম নিজের অজান্তে আরমান খানকে ঘৃণা করতে শুরু করে, যা আরমান খানের অজান্তেই। হ্যালো স্যার, ম্যাম তো ভয়ে সেন্সলেস হয়ে গেছে। এক্ষুনি নেকড়ে দুটোকে বাইরে বের করে নিয়ে যাও, রাইট নাও। ইয়েস স্যার। মীর নেকড়ে দুটোকে সাবধানে বাইরে নিয়ে যায়। কিছুক্ষণ পর ডক্টর এসে মুখে চেক আপ করে একটা ইঞ্জেকশন দিয়ে চলে যায়। হ্যালো স্যার, ডক্টর এসে ম্যামকে চেক আপ করে গেছে। ম্যাম ঠিক আছে। ওকে, আমি কিছুক্ষণ পর আসছি, ততক্ষণ ময়ূর পাশে থাকবে। ওকে? ওকে স্যার। আগুন, মাই সান। ইয়েস ড্যাড, হাউ আর ইউ ড্যাড? আরিয়ান চৌধুরীকে জড়িয়ে ধরে বলল আগুন। আই এম অ্যাবসলিউটলি ফাইন, বাট তোমাকে দেখে মনে হচ্ছে না তুমি ঠিক আছো। সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে রইল আরিয়ান চৌধুরী। আগুন আরিয়ান চৌধুরীর থেকে দৃষ্টি সরিয়ে অন্যদিকে তাকিয়ে বলতে লাগলো। ড্যাড, আমি আমার মন পাখিকে খুঁজে পেয়েছি। কথাটা বলে থেমে যায় আগুন। আগুন, মাই সান, আমি জানি তোমার মনের ভেতর কি চলছে, বাট তোমাকে আমি আবার স্মরণ করিয়ে দিচ্ছি, তোমার আর তোমার বোনের সাথে যা হয়েছে তাতে মৌ মামনির কোনো হাত ছিল না। সে তখন নিতান্ত খুব ছোট ছিল। আমি ওকে কখনো দোষী ভাবতে পারবো না আগুন। কিন্তু হ্যাঁ, আরমান খানকে কখনো ক্ষমা করিস না। ওকে ততটাই কষ্ট দিয়ে মারবি যতটা কষ্ট আমার ছোট্ট মেয়ে ইমুকে দিয়েছে। কথাটা বলার সময় আরিয়ান চৌধুরীর গলা ধরে এলো। আগুন আরিয়ান চৌধুরীকে জড়িয়ে ধরে বলে, ড্যাড, ইউ নো মে, আমি যখন কোনো কাজে হাত লাগাই সেটা সাকসেসফুল না হওয়া পর্যন্ত ছাড়ে না। আর এইখানে তো আমার কলিজে হাত দিয়েছে আরমান খান। ওর জন্য আমার বোনটা 15টা বছর ধরে হসপিটালে বেডে শুয়ে আছে। তাকে আমি ছেড়ে দিব, এটা তুমি ভাবলে কি করে ড্যাড? আগুন, তোমাকে আমি থামাতে আসিনি, তোমাকে অ্যালার্ট করে দিতে এসেছি ডিয়ার। মানে কি বলছো ড্যাড? আগুন, আরমান খান খুব চালাক লোক। নিজের ক্ষতি হতে পারে এটা যদি বুঝতে পারে তাহলে নিজের সন্তানকে বিপদে ঠেলে দিতেও পিছুপা হবে না। ও আমার বিশ্বাসের সুযোগ নিয়ে আমাকে ঠকিয়েছে। আমার ফুলের মতো মেয়েটাকে কোমায় হসপিটালে পড়ে আছে শুধু মাত্র এই জঘন্য লোকটার জন্য। ড্যাড, আই প্রমিস, আরমান খানের এমন মর্মান্তিক মৃত্যু দিব যা ও কখনো ভাবতে পারবে না। কথাটা বলে আগুনের ঠোঁটের কোণে বাঁকা হাসি ফুটে উঠল। আগুন, আমি কালই ইউকে ব্যাক করছি। ইমুকে নিয়ে সব অ্যারেঞ্জমেন্ট কমপ্লিট। জাস্ট তোমাকে ইনফর্ম করার ছিল তাই। ওকে ড্যাড, বাট মম কোথায়? হসপিটালে ইমুর হাত ধরে বসে আছে। কথাটা বলে দীর্ঘ নিঃশ্বাস ফেলল আরিয়ান চৌধুরী। ড্যাড, তুমি রেস্ট করো, আমি আসছি। আগুন বেরোতে যাবে তখনই আরিয়ান চৌধুরী বলে ওঠে, আগুন, আসার সময় আমার বৌমাকে সাথে নিয়ে আসবি। অনেক হয়েছে শাস্তি, যা ওর পাওনা তাই দিয়েছিস ওকে। আমি যেন এমনটার না শুনি ওকে। ইয়েস ড্যাড। আগুন পৃথিবীতে কাউকে ভয় না করলেও আরিয়ান চৌধুরীকে প্রচন্ড শ্রদ্ধা করে ভালোবাসে, তাই আরিয়ান চৌধুরী কোনো কথা ফেলতে পারে না আগুন। আগুন মাথা নিচু করে রুম থেকে বেরিয়ে গেল। ইমাম, যত তাড়াতাড়ি সম্ভব জামা কাপড় প্যাকিং করে নাও, আমরা এক্ষুনি বের হব। বাট বাবা, এখন আমরা কোথায় যাব? তুমি তো জানো বাবা, সামনে আমার এক্সাম। তাহলে বাকি কথা বলার আগেই আরমান খান সজোরে ইমামের গালে একটা থাপ্পড় বসিয়ে দিল। ইমাম গালে হাত দিয়ে তাকিয়ে আছে আরমান খানের দিকে। ইমাম, তুই ভালো করেই জানিস আমি এক কথা দুবার পছন্দ করি না, তারপরেও মুখে মুখে তর্ক করে যাচ্ছিস, তাই এটাই তোর শাস্তি। আর একটা কথা শুনে রাখ, আজ থেকে তোর বোন মরে গেছে, আমাদের কাছে
কারণ ও এখন থেকে আগুন চৌধুরীর হাতে মুঠোয়। ও যেভাবে চাইবে মৌকে সেভাবেই নাচাবে। ওকে কখনো মুক্তি দেবে না আগুন চৌধুরী। তাই তোর জন্য এটাই ভালো হবে, তুই তোর বোনকে ভুলে যাবি। বাবা তুমি। নো মোর ওয়ান্ট, ইমাম গো। ইমাম কি বলবে ভাষা খুঁজে পাচ্ছে না। নিজের ছেলে মেয়েকে নিজের লোভ হিংসার আগুনে ফেলতে দুবার ভাবলো না? এ কেমন বাবা? সরি মন পাখি, তোমাকে এত কষ্ট দেওয়ার জন্য। ময়ের সারা মুখে চুমু দিয়ে আগুন কথাগুলো বলতে থাকলো, কিন্তু ময়ের এখনো জ্ঞান ফিরে না আসায় আগুনের কথাগুলো ময়ের কান পর্যন্ত পৌঁছালো না। আগুন মৌকে পাঁজা কোলে নিয়ে গাড়িতে শুয়ে দিয়ে আস্তে আস্তে ড্রাইভ করে চৌধুরী মেনশনে দিয়ে আসলো। নীলা জোরে চিৎকার করে ডাকতে থাকলো, আগুন। আগুনের চিৎকার শুনে নীলা দৌড়ে আসে আগুনের সামনে। স্যার স্যার কি হয়েছে? আগুন নীলার কথা শুনে দাঁতে দাঁত চেপে বলে, এখন রুমে হালকা গরম পানি নিয়ে আয়, আর যদি দেরি হয় তো তোদের কি অবস্থা করবো বুঝতে পারছিস। এক্ষুনি আনছি স্যার। কথাটা বলেই নীলা দৌড়ে কিচেনে চলে গেল। আগুন মৌকে ও রুমে এনে শুয়ে দেয়। তার কিছুক্ষণ পর নীলা একটা বড় বোলে করে গরম পানি নিয়ে আসে। আগুন নীলাকে জিজ্ঞেস করে, পানি কতটা গরম নীলা? স্যার আপনি যেমনটা বলেছিলেন ঠিক তেমনটাই। ভয় ভয় বলল নীলা। ও তাই বুঝছে। ভয় বলল নীলা। কথাটা বলে নীলার হাত ধরে গরম পানিতে চেপে ধরে। পানি গরম থাকায় নীলার হাত পুড়ে যায়, যন্ত্রণায় চিৎকার করতে থাকে। ঠিক সে সময় ময়ের জ্ঞান ফিরে আসতেই আগুনের করা কর্মকাণ্ড দেখে ভয় আবার জোরে চিৎকার দিয়ে বেড থেকে নেমে দৌড়ে পালাতে যাবে। তখনই আগুন ময়ের হাতটা শক্ত করে ধরে ফেলে। মৌ ঘুরে আগুনের দিকে তাকাতে ময়ের হাত পা কাঁপতে লাগলো আগুনের এমন ভয়ঙ্কর রূপ দেখে। তোমার সাহস কি করে হয় আমার অনুমতি ছাড়া এই রুম থেকে বের হবার? প্রচন্ড রেগে কথাগুলো বলতে থাকে আগুন। স্যার আমি বাড়ি যাব, বাবা ভাইয়ের কাছে যাব, প্লিজ আমাকে যেতে দিন। কান্না করতে করতেই বলতে থাকে মৌ। তাই নাকি মিসেস আগুন চৌধুরী? এই বাড়ি কেন, এই রুমের বাইরে এক পা ফেলে দেখো, তোমার পাখিটা আমি তোমার বাবা ভাইকে পার্সেল করে পাঠিয়ে দেব। আগুনের কথা শুনে মৌয়ের কলিজা কেঁপে ওঠে, কারণ কিছুক্ষণ আগে বাড়ির মেয়েদের সাথে করা ঘটনাটা মৌ নিজের চোখে দেখেছে। তারপর এই হুমকির পর এই রুম থেকে বের হবার চেষ্টা কল্পনাও করতে পারছে না মৌ। কি করবে ভেবে উঠতে পারছে না মৌ। ঠিক সে সময় আগুন মৌকে পাজা কোলে নিয়ে বেডে আবার শুয়ে দেয়। নীলাকে ইশারা করে রুম থেকে বেরিয়ে যেতে। নীলা চোখের পানি মুছতে মুছতেই রুম থেকে দৌড়ে বেরিয়ে গেল। মন পাখি আমাকে তুমি রাখিও না প্লিজ, আমি রেগে গেলে যখন তখন কিছু একটা করে দিতে পারি, তাই আমি যা বলছি তুমি তাই করবে, কোনো প্রশ্ন ছাড়া, মনে থাকবে? আগুনের কথা শুনে মাথা নেড়ে সায় দেয় মৌ। মৌ কিছুতেই ওর সাথে করা ব্যবহার মেনে নিতে পারছে না। কেন এমন করছে আগুন, এটা বুঝতে না পেরে মৌ আগুনকে প্রশ্ন করে বসলো। স্যার আমার সাথে এমন করছেন কেন? আমি কি অপরাধ করেছি? মৌ অবাক চোখে আগুনের দিকে তাকিয়ে আছে। আগুন হঠাৎ করে এই রুম থেকে বের হয়ে গেল। মৌ ভাবতে থাকে আগুন কেন কিছু না বলে চলে গেল। ভাবতে ভাবতে সামনে তাকিয়ে দেখে আগুন একরাশ কালো গোলাপ নিয়ে দাঁড়িয়ে আছে। কালো গোলাপ? হ্যাঁ, কালো গোলাপ তোমার প্রিয় ফুল তাই না? হ্যাঁ স্যার, এটা আমার প্রিয় ফুল, কিন্তু আপনি জানলেন কি করে? ময়ূর এমন প্রশ্ন শুনে আগুন বাঁকা হেসে ময়ূর দিকে ঝুঁকে একটা কালো গোলাপ ময়ূর কানের পিঠে গুজে দেয় আগুন। আগুনের হঠাৎ করে এতটা কাছে আসাতে মৌ ভয় পেয়ে যায়, সাথে অন্যরকম এক ভালো লাগা কাজ করে ময়ূর মনে। তখনই আগুন ময়ূর কানে কানে ফিসফিস করে বলতে থাকলো, অনেক জ্বালিয়েছ আমাকে, এবার আমার চালানোর পালা, তৈরি থেকো মিসেস মৌ চৌধুরী। কথাটা বলে আগুন চলে যেতে নিলে মৌ আগুনকে স্যার বলে ডাক দেয়। আমি জানি তোমার মনে অনেক প্রশ্ন উকি মারছে, তবে তার উত্তর সময় হলে জানতে পারবে, আর সে পর্যন্ত আমার কথা মেনে চললে ভালো থাকবে, নয়তো। বাকিটা না বলে আগুন রুম থেকে বেরিয়ে গেল। কিছুক্ষণ পর নীলা একটা ট্রেতে করে মৌয়ের জন্য গরম স্যুপ নিয়ে আসে। মৌ মেয়েটাকে দেখে কিছু জিজ্ঞাসা করবে, ঠিক সে সময় আরিয়ান চৌধুরী দরজায় নক করে। মৌ কিছু জিজ্ঞাসা করতে গিয়েও থেমে যায়,
আরিয়ান চৌধুরীকে দেখে। আরিয়ান চৌধুরীর রুমে এসে কিছুক্ষণ ময়ের দিকে তাকিয়ে থাকে। কি ব্যাপার, লোকটাকে দেখে তো আমার বাবার বয়সের মনে হচ্ছে, কিন্তু আমার দিকে এভাবে তাকিয়ে আছে কেন? মাশাল্লাহ, আমার বৌমা তো খুব মিষ্টি দেখতে, যেমনটা আমার ছেলে কল্পনা করেছিল। মনে মনে কথাগুলো ভাবতে থাকে আরিয়ান চৌধুরী। তুমি তো মৌ, তাই না? জি। বেড থেকে উঠতে উঠতে জবাব দিল মৌ। তা দেখে আরিয়ান চৌধুরী বলে উঠল, মামুনি, তোমাকে কষ্ট করে উঠতে হবে না, তুমি শুয়ে রেস্ট করো। কিন্তু আপনাকে তো ঠিক। চিনলে না, তাই তো? আরিয়ান চৌধুরী জবাব দিল, হ্যাঁ মানে। মামনি, আমি তোমার স্যার, মানে আগুনের বাবা, আরিয়ান চৌধুরী। কথাটা শোনা মাত্র মৌ বেড থেকে উঠে দাঁড়িয়ে সরি বলতে লাগলো। মামনি, তুমি বেড থেকে উঠছো কেন? আর সরি বা বলছো কেন? এত ভয় পাবার কিছু নেই। এই যে স্যুপ রাখা আছে, তুমি এখনো খাওনি কেন? কোনো ব্যাপার না, আমি খাইয়ে দিচ্ছি। না স্যার, আপনাকে কষ্ট করতে হবে না, আমি নিজে খেয়ে নিচ্ছি। মৌ স্যুপের বোলটা হাতে নিতে আরিয়ান চৌধুরী মৌকে থামিয়ে দিয়ে স্যুপের বোতলটা হাতে নিয়ে চামচে খানিকটা স্যুপ নিয়ে মৌয়ের মুখের সামনে ধরে। কি রে মামনি, আজ আমি যদি তোর বাবা হতাম তাহলে কি এভাবে আমার হাতে না খেয়ে ফিরিয়ে দিতে পারতি? মৌ কথাটা শুনে চোখ ভরে এলো, কারণ আরমান খান কখনো মৌকে ভালোবেসে খাইয়ে দেয়নি, উল্টো খুব খারাপ ব্যবহার করত মৌয়ের সাথে। মৌয়ের চোখে পানি দেখে আরিয়ান চৌধুরী স্যুপের বোলটা রেখে সরি বলে যেতে নিলে মৌ বলে উঠে, স্যার। সরি রে মামনি, আমি হয়তো তোমার উপর একটু বেশি অধিকার খাটিয়ে ফেললাম। আসলে কি জানো মামনি, আজ আমার ছোট মেয়েটা সুস্থ থাকলে হয়তো তোমার মতোই হতো। কথাটা বলতে বলতে আরিয়ান চৌধুরীর চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। মৌ কিছু না বলে আরিয়ান চৌধুরীকে বলে, ও আচ্ছা, তাহলে আমি কেউ না স্যার। এই তো বললেন আপনার ছোট মেয়ের মতো, তাহলে এখন আমাকে না খাইয়ে দিয়ে কোথায় যাচ্ছেন? হুম হুম। আরিয়ান চৌধুরী মুখে হাসি নিয়ে পুরো স্যুপটা মৌয়ের পাশে বসে খাইয়ে দিল। খাওয়া শেষ হতেই মৌ আরিয়ান চৌধুরীকে বলে, স্যার, আপনি এত ভালো, কিন্তু আপনার ছেলে মানে আগুন স্যার এতটা ভয়ঙ্কর কেন? আমার সাথে এমন করছে কেন? আর আমাকে বা মিসেস আগুন চৌধুরী বললো কেন? মৌয়ের এমন প্রশ্ন শুনে আরিয়ান চৌধুরীর মুখ কালো হয়ে গেল, কারণ মৌয়ের কাছে আসার আগেই আগুন পরিষ্কার করে বলে দিয়েছিল মৌয়ের কোনো প্রশ্নের উত্তর যেন উনি না দেয়। এখন কি বলবে মৌকে, সেটাই ভেবে যাচ্ছে আরিয়ান চৌধুরী। ড্যাড। আরিয়ান চৌধুরী আগুনকে দেখে যেন স্বস্তির নিঃশ্বাস ফেলল। এখন যদি আগুন না আসতো তাহলে নির্ঘাত সত্যি কথাটা মৌকে জানিয়ে দিত আরিয়ান চৌধুরী। ড্যাড, তোমাকে এখনই নিচে যেতে হবে, কিছু জরুরি ফাইলে তোমার সিগনেচার প্রয়োজন। আগুনের কথা শেষ হতেই আরিয়ান চৌধুরী রুম থেকে বেরিয়ে যেতে আগুন রুমের দরজা লক করে দেয়। এটা দেখে মৌ ভয়ে ঘামতে থাকে। আগুন মৌয়ের ভয়টাকে আরেকটু বাড়িয়ে দেওয়ার জন্য শার্টের বোতাম খুলতে খুলতে মৌয়ের দিকে এগিয়ে আসতে থাকে। মৌ আগুনের শার্ট খুলতে দেখে ভয়ে বেডের চাদর গায়ে জড়িয়ে নিয়ে ভয় কাঁপতে থাকে। স্যার প্লিজ, আমার এমন সর্বনাশ করবেন না, আমাকে বাড়ি ফিরতে দিন। এমন মোমেন্টে মৌয়ের কথা শুনে আগুন তেড়ে এসে হাত দিয়ে মৌয়ের মুখটা চেপে ধরে। তোকে আমি আগেও বলেছি আমার রাগ তুলবি না, তাহলে সেটা তোর জন্য ভালো হবে না। কিরে, বলিনি আমি? শক্ত করে মুখ চেপে ধরায় মৌ ব্যথায় কিচ্ছু বলতে পারছে না, শুধু কেঁদে যাচ্ছে। হঠাৎ করেই আগুন মৌকে জড়িয়ে ধরে। মৌ অনেক চেষ্টা করেও নিজেকে আগুনের থেকে ছাড়াতে না পেরে শান্ত হয়ে যায়। আগুন মৌকে ছেড়ে দিয়ে ওয়াশরুমে ঢুকে যায়। এদিকে মৌ কিছুতেই বুঝতে পারছে না কি হচ্ছে ওর সাথে। বাড়িতে যে একটা ফোন করবে সে উপায়ও নেই, কারণ মৌয়ের ফোন আগুনের কাছে। মৌ বেডের এক কোনায় জড়সড় হয়ে বসে ভাবছে 1 বছর আগের ঘটনা। মৌ, আর কতদিন আমার ঘাড়ে বসে খেয়ে যাবি? যা, এবার একটা চাকরি বাকরি করে আমাকে উদ্ধার কর। বাবা, তুমি এভাবে কেন কথা বলছো? আমি তো চেষ্টা করে যাচ্ছি, চাকরি না পেলে কি করব বলো? চুপ, একদম চুপ। বেয়াদব মেয়ে, বাবার মুখে মুখে তর্ক করছো, লজ্জা করে না? একটা কথা কান খুলে শোন, এই মাস পর থেকে যদি আমার হাতে টাকা না আসে তাহলে তোমাকে আমার বন্ধুর ছেলে মাহিমের সাথে বিয়ে দিয়ে দেব। বাবা, কি বলছো তুমি এসব?
তুমি ভালো করেই জানো মাহিম ভাই কতটা খারাপ একটা ছেলে। নেশা ছাড়া 1 মিনিটও থাকতে পারে না। রাস্তায় মেয়েদের দেখলে টিস করে, ইপটিজিং করে। এমন খারাপ ছেলের সাথে তুমি আমাকে বিয়ে দিতে চাও? হ্যাঁ, বিয়ে দিয়ে দেবো। আমার কাছে টাকাই সব। তোকে ওর কাছে বিয়ে দিলে নগদ 10 লাখ টাকা দেবে বলেছে আমাকে। এখন তুই বল কি করবি? চোখের পানি মুছতে মুছতে বলল মৌ। বাবা, আমি আগামী মাস থেকে তোমার হাতে টাকা তুলে দিব, কিন্তু তার বিনিময়ে দয়া করে ওই লম্পট মাহিমের সাথে আমার বিয়ের কথা দিও না। ঠিক আছে, তবে মনে রাখিস আগামী মাস থেকে তুই আমাকে টাকা দিবি। কথাটা বলে আরমান খান বাড়ি থেকে বেরিয়ে পড়ল। ঠিক সে সময় মৌয়ের ছোট ভাই ইমাম এসে বলল, আপু দেখো না, আজ আবার তোর নামে 1000টা কালো গোলাপ দিয়ে গেল। মৌ পিছনে তাকিয়ে দেখে সত্যি আজও 1000টা কালো গোলাপ এসেছে, কিন্তু কে দিয়ে যাচ্ছে, কেন দিচ্ছে তা মৌ নিজেও বুঝতে পারছে না। আপু কয়েক বছর ধরে প্রতিদিন 1টা 2টা 3টা করে 1000টা কালো গোলাপ তোর নামে আসছে, কিন্তু কে দিচ্ছে সে বিষয়ে এখনো জানতে পারলাম না তো। ইমাম, এটা তো আমিও জানি না কে করেছে। আর এটা সে জানলো কি করে, আমার প্রিয় ফুল কালো গোলাপের কথা? যাই হোক ইমাম, আমি বের হচ্ছি, কিছু চাকরির ইন্টারভিউ দেওয়া আছে। ভাগ্য ভালো থাকলে চাকরিটা হয়ে যাবে আজ। বেস্ট অফ লাক আপু। থ্যাংক ইউ। মৌ রুমে গিয়ে ড্রেস চেঞ্জ করে কালো রঙের একটা 3 পিস পরে নিয়ে তার উপর ক্রিম কালারের ওড়না দিয়ে হিজাবটা বেঁধে নিয়ে ব্যাগ নিয়ে বেরিয়ে পড়ে। ইমাম, মৌয়ের পিছনে ও কোথায় যায় কি করে সব ইনফরমেশন আমার চাই। কিন্তু বাবা আপুর পিছু নেওয়া প্রয়োজন কেন? সেটা তোমার না জানলেও চলবে। তোমাকে যা বললাম তাই করো। আদার ইয়াস, আমি অন্য কিছু করতে বাধ্য হব। না বাবা, চাচ্ছি। প্রথম ইন্টারভিউটা ভালোই হলো, কিন্তু মনে হয় না ওখানে আবার চাকরিটা হবে। এখন আজকের মতো লাস্ট ইন্টারভিউটা দিব। মৌ চৌধুরী গ্রুপ অ্যান্ড ইন্ডাস্ট্রিজে অফিস রুমে বসে আছে 2 ঘন্টা যাবত, কিন্তু এখনো কেউ মৌয়ের নাম ধরে ডাকছে না। বিষয়টা খুবই বিরক্তিকর লাগছে মৌয়ের কাছে। মৌ রিসেপশনে গিয়ে জানতে চায়, ইন্টারভিউটা কখন শুরু হবে? আসলে গত 2 ঘন্টা যাবত অপেক্ষা করছি, কিন্তু কেউ এখনো ডাকছে না। রিসেপশনের মেয়েটা মৌকে কিছু বলতে যাবে, ঠিক সে সময় মৌয়ের পেছনে আগুন চৌধুরীকে দাঁড়িয়ে সালাম দিতে লাগলো। মৌ কিছু বুঝতে না পেরে পেছনে তাকাতে মৌয়ের জান বেরিয়ে যাবার উপক্রম। বিজনেস আইকন যে কিনা মাত্র 25 বছরে 3বার অ্যাওয়ার্ড পেয়েছে, সে কিনা মৌয়ের সামনে দাঁড়িয়ে। মিস জান্নাত, হুইচ সে? স্যার, উনি চাকরি ইন্টারভিউ দিতে এসেছে। ওকে আমার কেবিনে পাঠিয়ে দিন। 2 মিনিট পর কথাটা বলে আগুন গদগদ করে কেবিনে চলে গেল। আর এদিকে জান্নাত অবাক হয়ে দাঁড়িয়ে আছে। আগুনের কথাটা ঠিকমতো হজম করতে পারছে না জান্নাত। এই মেয়ে, আমার হাতে একটা চিমটি কাটো তো। মৌ জান্নাতের কথা শুনে জোরেই একটা চিমটি কাটলো জান্নাতের হাতে। জান্নাত কপাল কুঁচকে মৌকে বলল, মিস মৌমিতা জাহান মৌ, আপনি প্রথম কোনো মেয়ে যে কিনা সরাসরি আগুন চৌধুরীর সাথে সরাসরি কথা বলার সুযোগ পাচ্ছেন। দাঁড়িয়ে আছেন কেন? ডান দিকে সোজা স্যারের কেবিন। মৌ কিছু না বলে ব্যাগটা নিয়ে সোজা আগুনের কেবিনের সামনে গিয়ে দরজায় নক করে। মে আই কামিং স্যার? ইয়েস। তো মিস মৌমিতা জাহান মৌ, আপনার সার্টিফিকেটগুলো দিন। মৌ ব্যাগ থেকে সার্টিফিকেটগুলো বার করে আগুনের টেবিলের উপর রাখে। আগুন সার্টিফিকেটগুলো একবার ভালো করে দেখে, একটা ফাইলে সাইন করতে বলে মৌকে। মৌ পেপারসটা না দেখিয়ে সাইন করে দেয়। ততক্ষণে আগুন লাইটার বের করে জ্বালিয়ে দিল মৌয়ের সার্টিফিকেটগুলো। এটা দেখে মৌ চিৎকার করে ওঠে, স্যার, স্যার আপনি এটা কি করছেন? কেন পোড়াচ্ছেন? আর সার্টিফিকেটগুলো? হাত দিয়ে আগুন নেভাতে নেভাতে বলতে লাগলো মৌ। আগুন মৌয়ের কথা তোয়াক্কা না করে ল্যান্ডলাইনে ফোন করে ম্যানেজারকে আসতে বলে। স্যার আসবো? ইয়েস, আজ থেকে আমার নতুন বিয়ে এই যে মৌমিতা জাহান মৌ। ওনাকে ওনার অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে দেবেন, আর আগামীকাল থেকে চাকরিতে জয়েন করবেন। ওকে স্যার। এখন যেতে পারেন। মৌ কি বলবে ভেবে পাচ্ছে না। সার্টিফিকেটগুলো পুড়ে ছাই হয়ে পড়ে রইল নিচে। প্রথম দিন মৌয়ের সাথে যা হলো মৌ ভাবছে চাকরিটা করবে না। ততক্ষণে মৌয়ের ভাবনাটা ভেঙে দিয়ে আগুন বলে উঠল, চাকরি ছাড়া চিন্তা কখনো মনে এলো না, কারণ এই অফিস ছাড়া অন্য কোথাও তোমার চাকরি হবে না, বিকজ সার্টিফিকেট ছাড়া কোনো কোম্পানি তোমাকে চাকরিতে রাখবে না। আগুনের কথা শুনে মৌ যেন রাগে ফেটে পড়েছে। দেখুন স্যার,
আপনি কাজটা মোটেও ঠিক করেননি। এভাবে আমার ক্ষতি না করলেও পারতেন। আমি চলে যাচ্ছি। ও, আরেকটা কথা, আমি অন্য কোথাও চাকরি করতে পারি বা না পারি, কিন্তু আপনার এখানে চাকরি আমি করব না। যে অফিসে এমন অসভ্য বাজে খারাপ বস থাকে সেখানে তো একদমই না। মৌ বেরিয়ে যেতে নিলে খেয়াল করলো দরজা খুলছে না। অনেক চেষ্টা করেও খুলতে না পেরে পেছনে আগুনের দিকে তাকাতেই দেখে আগুন মুখ বাঁকিয়ে হাসছে। মৌ এতক্ষণে বুঝতে পারলো দরজা না খোলার পেছনে এই বাজে লোকটার হাত আছে। মৌ আগুনকে কিছু বলতে যাবে, ঠিক তখনই আগুন চেয়ার ছেড়ে দাঁড়িয়ে মৌয়ের দিকে এগোতে লাগলো। মৌ এতক্ষণ রেগে থাকলেও এখন বেশ ভয় পাচ্ছে আগুনকে দেখে। স্যার প্লিজ, আমি এখানে চাকরি করতে চাই না। আপনি আমাকে যেতে দিন প্লিজ। ওকে, যেতে দিব। তার আগে এরে দেখো, এখানে কি লেখা আছে। পেপারসটা মৌয়ের হাতে ধরিয়ে দিয়ে মৌ বেশ কয়েকবার পেপারসটা ভালো করে দেখলো। দেখে এখন মৌয়ের ইচ্ছে করছে এখানে হাত পা ছড়িয়ে দিয়ে কাঁদতে, কিন্তু তা করতে পারছে না। মৌ অসহায় দৃষ্টিতে আগুনের দিকে তাকিয়ে থেকে বলল, স্যার আমি চাকরিটা করব। মাথা নিচু করে মৌয়ের মুখে কথাটা শোনা মাত্র আগুনের ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল। আগুন আবার তার চেয়ারে বসে পড়ল। তো মিস মৌ, এতক্ষণে বুঝতে পারছেন এখন আপনার কিছু করার নেই। আপনি যে পেপারস না দেখে সাইন করে দিয়েছেন সেটা স্পষ্টভাবে লেখা আছে 1 বছর আগে যদি আপনি চাকরি ছাড়তে চান তাহলে 1 কোটি টাকা জরিমানা দিয়ে চাকরি ছাড়তে হবে। এখন বাড়ি ফিরে যান, আর যাওয়ার সময় অ্যাডভান্স স্যালারিটা নিয়ে যাবেন। নাও গো। মৌ দরজার দিকে তাকাতে দেখে দরজাটা খোলা। মৌ দ্রুত কেবিন থেকে বেরিয়ে অফিসের বাইরে যেতে নিল। ম্যানেজার পেছন থেকে ডাক দেয়। মৌ দাঁড়িয়ে যায়। ম্যানেজার ছুটে এসে দুটো খাম মৌয়ের হাতে ধরিয়ে দিয়ে চলে যায়। মৌ আর না দাঁড়িয়ে রিকশায় করে বাড়িতে চলে আসে। মৌ, এত দেরি হলো কেন বাড়িতে ফিরতে? বাড়িতে ঢুকতেই মৌকে প্রশ্ন করে আরমান খান। বাবা, আমি আর চাকরি পেয়েছি। কথাটা শোনা মাত্র আরমান খানের চোখ দুটো খুশিতে চিকচিক করে উঠল। সত্যি বলছিস? কত টাকা স্যালারি? মৌ জানতো ওর বাবা এটাই আগে জানতে চাইবে, তাই কথা না বাড়িয়ে অ্যাডভান্স টাকার খামটা আরমান খানের দিকে এগিয়ে দিতে ছো মেরে খামটা নিয়ে নেয় আরমান খান। খাম খুলে দেখে 50,000 টাকা। এত টাকা? তুই মনে হয় অনেক ক্লান্ত। যা রুমে যা, আমি খাবার বেড়ে নিয়ে আসছি। মৌ যেন আকাশ থেকে পড়ল আরমান খানের কথা শুনে। যে বাবা মা মরে যাওয়ার পর ভালো করে কথা বলে না, নিজের হাতে খাবার বেড়ে দেওয়া তো দূরে থাক, আজ হাতে কিছু টাকা দেওয়াই এত ভালোবাসা। মৌ রুমে যেয়ে শাওয়ার নিয়ে বেলকনিতে দাঁড়িয়ে চুল মুছতে থাকে। তখন হঠাৎ করেই সামনের ফ্ল্যাটে চোখ পড়তেই মৌয়ের দু চোখ যেন আটকে গেল, কারণ মৌয়ের মুখোমুখি আর কেউ না, আগুন দাঁড়িয়ে আছে। মৌয়ের দিকে টেডি স্মাইল দিয়ে ইতিমধ্যে মৌয়ের হাত পা কাঁপতে শুরু হয়ে গেছে। তোয়ালিটা ফেলে দিয়ে দৌড়ে রুমে চলে গেল। এদিকে আগুন মৌয়ের কাণ্ড দেখে শরীর কাঁপিয়ে হাসতে লাগলো। আগুন স্যার এখানে কি করছে? ভয়ে কাঁপতে কাঁপতে বলতে লাগলো। মৌ আগুনের ভয় বেলকনিতে যাওয়া বন্ধ করে দিল। ইমাম, মৌকে ডেকে নিয়ে আয়, খাবার রেডি আছে। বাবা, তুমি আপুর জন্য নিজের হাতে খাবার সার্ভ করছো? অবাক হয়ে জানতে চাইল ইমাম। ইমাম, বেশি কথা না বলে যা করতে বললাম তাই করো। ইমাম আর কিছু না বলেই মৌকে ডাকতে চলে গেল। আজ আমার স্বপ্ন সত্যি হলো। মৌকে দিয়ে আমার সব স্বপ্ন পূরণ করব, আর তা না হলে মাহিম তো আছে। কথাটা বলে আরমান খান এক পৈশাচিক হাসি দিল। এভাবে কিছু সময় কেটে গেল, কিন্তু আগুনের টর্চার করা কমেনি, উল্টো বেড়ে যাচ্ছে দিন দিন। মৌ বিয়ে হয়ে যাওয়ার পর থেকে পিয়নের কাজও করতে হয়েছে মৌকে। কখনো সারাদিন কফি আর চা বানিয়ে আনতে হতো মৌকে, আর আগুন তা না খেয়ে মৌয়ের মাথায় ঢেলে দিত। অফিসের কোনো ছেলে যদি মৌয়ের সাথে কথা বলতো তাহলে সেদিন মৌকে এক পায়ে দাঁড় করিয়ে রাখতো আগুন। মৌ নীরবে আগুনের টর্চার সহ্য করে যায়, কিন্তু কথাই বলে না, মানুষেরও একটা ধৈর্যের সীমা আছে, আর তা একবার অতিক্রম করে ফেললে শান্তশিষ্ট মানুষও হিংস্র রূপ নিতে বাধ্য হয়। ঠিক তেমনি ঘটে মৌয়ের জীবনে। আগুন একদিন জোর করে মৌকে কিস করে বসে, তবে তা অফিস কর্মচারীর সামনে। মৌ লজ্জায় ঘৃণায় সবার সামনে আগুনের গালে থাপ্পড় মেরে অফিস থেকে বেরিয়ে যায়। তারপর থেকে মৌ আর অফিসে যায়নি। না আগুন মৌকে ফোন করেছে,
তবে মাস শেষে মোয়ের স্যালারিটা বাড়িতে পৌঁছে যেত। মৌ আগুনের কথা ভুলে গিয়ে নিজের রুমে বসে অপরাজিতা বইটা পড়ছিল। তখনই হন্তদন্ত হয়ে আরমান খান মই রুমে ঢুকে মৌকে বিয়ের শাড়ি গয়না দিয়ে বলে, মৌমা, এগুলো দেখো তো তোমার পছন্দ হয় কিনা। বাবা এসব কি? বিয়ের শাড়ি কেন? তোমাকে এত প্রশ্ন করতে বলিনি, আমি তোমাকে যা বলেছি তাই বলো, পছন্দ হয়েছে কিনা। হ্যাঁ বাবা, আমার পছন্দ হয়েছে। গুড। শোনো মৌ, আগামী মাসের 5 তারিখে তোমার আর মহিমের বিয়ে ঠিক করেছি। আরমান খানের কথা শুনে মৌ যেন সব কথা হারিয়ে ফেলেছে। কি বলবে বুঝতে পারছে না, শুধু এটাই ভেবে যাচ্ছে যে করেই হোক এই বিয়ে হওয়ার আগেই পালাতে হবে। মৌ, এটা স্বপ্ন ছিল। জি বাবা বলো। প্রত্যেক দিন যে এত কালো গোলাপ আসে, কে পাঠায় এটা কি তুই জানিস? না বাবা, আমি সত্যি জানি না কে এই ফুলগুলো পাঠায়। মৌয়ের কথা শুনে আরমান খান যেন এক স্বস্তির নিঃশ্বাস ফেলল। যাক, তাহলে মৌ এখনো কিছু জানে না যে কে পাঠাচ্ছে এই ফুলগুলো। আগুন চৌধুরী, তুমি চলো ডালে ডালে, আর আমি চলি পাতায় পাতায়। কি ভেবেছো তুমি? মৌকে যে তুমি কালো গোলাপগুলো পাঠাও তা আমি জানি না। হ্যাঁ, আমি জানি, কিন্তু মৌ জানে না, কারণ এই 15 বছরের স্মৃতি থেকে তোমাকে আমি মুছে ফেলেছি। হা 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 হা। আরমান খান নিজের মনে মনে হাসতে লাগলো, আর এদিকে মৌ গভীর চিন্তায় তলিয়ে গেল। মৌ কিছুতেই মাহিমকে বিয়ে করতে চায় না, কারণ মাহিম যতবার ওর সামনে এসেছে ততবার ওর দিকে অদ্ভুত এক নোংরা দৃষ্টি দিয়ে তাকিয়ে থাকতো। অনেকবার আরমান খানকে বলেও কিছু হয়নি। মৌয়ের কথাগুলো ইগনোর করতো আরমান খান। বাবা তুমি এখানে? ড্রয়িং রুমে চলো, মাহিম ভাই আর ওনার বাবা মা এসেছেন। ইমামের মুখে কথাটা শুনে এক মুহূর্ত দেরি না করে রুম থেকে বেরিয়ে গেলেন, আর যাওয়ার আগে মৌকে রেডি হতে বলে চলে গেলেন। আপু। বলো। চোখে পানি নিয়ে, আপুরে তুই কোথাও পালিয়ে যা না, এই নরকে তোকে আর থাকতে হবে না। কথাটা বলে ইমাম চলে গেল। কিছুক্ষণ পর মৌয়ের ডাক পড়তে মৌ শাড়ি পরে মাহিমের বাবা মায়ের সামনে যায়। তারা মৌয়ের সাথে কথা বলে, কিন্তু অন্যদিকে একজোড়া চোখ মৌয়ের দিকে তাকিয়ে আছে নোংরা লোলুপ দৃষ্টিতে। তা মৌ ঠিক বুঝতে পেরে তাড়াতাড়ি মাহিমের বাবা মায়ের কাছ থেকে বিদায় নিয়ে রুমে চলে আসে মৌ। রুমের দরজায় লক করে এসে পরনের শাড়ি টেনে নিজেই খুলে ফেলে। ফ্লোরে হাত পা ছড়িয়ে দিয়ে কাঁদতে লাগলো। মা, তুমি শান্তি পাচ্ছ তো আমাকে এভাবে দেখে? কেন বলো মা, কেন তুমি মরে যাওয়ার পর আমাকে সাথে নিলে না? কেন বলো? আমি কি খুব খারাপ মেয়ে মা, তার জন্য আমাকে এমন শাস্তি দিলে? কেন মা, কেন আমার সাথে এমন কেন হয়? কি অপরাধ করেছি আমি, যার কারণে আমাকে একা রেখে এভাবে স্বার্থপরের মতো চলে গেলে? মা, মা জানো বাবা না আর আগের মতো আমাকে ভালোবাসে না। তুমি চলে যাওয়ার পর আমার সাথে ভালো করে কথাও বলে না, আগের মতো আদরও করে না, খুব খারাপ ব্যবহার করে। আচ্ছা মা, আমি কি বাবার সৎ মেয়ে? বলো না মা, বলো না। তাই জন্য কি ওরকম মাতাল নেশাখোর বাজে ছেলের হাতে আমাকে তুলে দিতে চাইছে, যে কিনা মেয়েদের শরীর ছাড়া আর কিচ্ছু বোঝে না? মা গো, তুমি মরে যাওয়ার সময় আমাকে কেন সাথে নিয়ে নিলে না মা? কেন নিলে না, কেন? মৌ ওর মায়ের ছবি হাতে নিয়ে ছবির দিকে তাকিয়ে কাঁদতে কাঁদতে কথাগুলো বলল। কিন্তু মৌ জানে না, দূর থেকে কেউ একজন মৌয়ের কষ্ট দেখে সেও কষ্ট পাচ্ছে। দেখতে দেখতে আরো একটা মাস কেটে গেল। এর মাঝে মাহিম আর মৌকে ডিস্টার্ব করার জন্য এই বাড়িতে আসেনি। শুধু একবার মাহিমের বাবা এসেছিল বিয়ের শপিংগুলো দেখাতে। মৌ এবার নিজে ডিসিশন নিয়েছে যে এই বিয়ে সে করবে না, যে করে হোক সে পালাবে। কিন্তু এমন কোনো এক্সকিউজ চায় যেটা বললে অনায়াসে মৌকে আরমান খান বাড়ি থেকে বেরোতে দেবে। মৌয়ের মাথায় আসলো অফিসের কথা। একটা আইডিয়া, বাবাকে যদি বলি অফিসে ইমার্জেন্সি ডেকেছে, তাহলে হয়তো আর বারণ করতে পারবে না। যদিও বা ইমামকে সাথে পাঠায়, তাহলেও আমাকে যেতে দিবে। এখন বাবাকে বলতে হবে। মৌ আরমান খানের রুমের সামনে এসে দরজায় নক করতে আরমান খান ভেতরে আসতে বলে। মৌ, তুমি এখন এই সময়ে? কি ব্যাপার? কপাল কুঁচকে জানতে চাইলেও আরমান খান। বাবা, অফিস থেকে ফোন এসেছে, আমাকে ইমার্জেন্সি যেতে বলেছে অফিসে। আরমান খান কিছুক্ষণ চুপ থেকে বলে উঠলেন, ঠিক আছে যাও, তবে সন্ধ্যের আগে বাড়িতে চলে আসবে। বিয়ের আগে
বাইরে এত যাতায়াত করা ভালো না। জি বাবা, আমি সন্ধ্যার আগে বাড়িতে ফিরবার চেষ্টা করব। মৌ রুম থেকে বেরিয়ে হাফ ছেড়ে বাঁচল। নিজের রুমে গিয়ে ড্রেস চেঞ্জ করে নিজের জমানো কিছু টাকা নিয়ে বেরিয়ে পড়ল মৌ। কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, বাড়ি থেকে বের হয়ে কিছু দূর যেতেই একটা প্রাইভেট কার সামনে থামিয়ে একটা রুমাল দিয়ে মৌয়ের মুখ চেপে ধরে। সাথে সাথে মৌ অজ্ঞান হয়ে যায়। তারপর জ্ঞান ফেরার পর মৌ নিজেকে আবিষ্কার করে অন্ধকার একটা রুমে, যেখানে মৌকে একটা চেয়ারের সাথে হাত পা বেঁধে রেখেছে। হঠাৎ করে দরজা খোলার শব্দ পেয়ে মৌ চমকে যায়। মৌকে এভাবে চমকাতে দেখে আগুন বলে, মন পাখি, এভাবে ভয় পাচ্ছ কেন? আমি পাগনা ভালো। যাও ফ্রেশ হয়ে আসো। আগুনের কোনো কথাই যেন মৌয়ের কানে পৌঁছাচ্ছে না। মৌ যেন কোনো এক ঘোরের ভেতর যাচ্ছে। আগুন মৌকে নিশ্চুপ দেখে রেগে যায়। হুট করে মৌকে কোলে তুলে নিয়ে ওয়াশরুমে ঢুকে যায় আগুন। কি করছেন কি স্যার? আমাকে নামিয়ে দিন প্লিজ। এদিকে মৌ চোখ বন্ধ করে কথাগুলো বলতে থাকলো। আগুনের প্রথমে রাগ হলেও এখন বেশ মজা পাচ্ছে মৌয়ের কাণ্ড দেখে। আগুন বেশ বুঝতে পারছে। শুধু টাওয়েল পরা দেখে মৌ চোখ বন্ধ করে আছে। আগুন শাওয়ারের নিচে মৌকে দাঁড় করিয়ে শাওয়ার অন করে দিল। মৌয়ের সাথে সাথে আগুনও আবার ভিজতে লাগলো। স্যার, আমার ঠান্ডা লাগছে, প্লিজ শাওয়ার অফ করুন। আগুন শুধু মৌয়ের কাঁপা কাঁপা ঠোঁটের দিকে তাকিয়ে আছে। মৌ আগুনের কোনো রেসপন্স না পেয়ে চোখ মেলে আগুনের দিকে তাকিয়ে বলতে যাবে, ঠিক তখনই আগুন মৌয়ের ভেজা ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দিল। মৌ আগুনের থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে গেলেই আগুন মৌয়ের হাত দুটো দেয়ালের সাথে চেপে ধরে ঠোঁট ছেড়ে দিয়ে গলায় মুখ ডুবিয়ে দেয়। মৌ এসব সহ্য করতে না পেরে কাঁদতে থাকে। হঠাৎ করেই আগুনের ঘোর কাটতেই এক ঝটকায় মৌর থেকে নিজেকে ছাড়িয়ে নেয় আগুন। মৌর সাথে সাথে বসে পড়ে কাঁদতে থাকে। আগুন কিছু না বলে রুমে গিয়ে কভার থেকে আগুনের একটা শার্ট আর ট্রাউজার নিয়ে ওয়াশরুমে ঢুকে যায়। আমিও সহ্য করতে পারছি না স্যার, প্লিজ আমাকে মুক্তি দিন প্লিজ। আগুন মৌয়ের কথার কোনো তোয়াক্কা না করে মৌয়ের শরীর থেকে কাপড় টেনে ছিঁড়ে ফেলে শার্ট আর ট্রাউজার পরিয়ে দিল। মৌয়ের কোনো কথাই শুনল না আগুন। মৌ অনবরত কেঁদে যাচ্ছে। একটা মেয়ের কাছে সব থেকে বড় সম্পদ হচ্ছে তার সম্মান, যা আগুন তার থেকে কেড়ে নিল। ভাবতেই মৌ হাত দিয়ে মুখ ঢেকে কাঁদতে লাগলো। ন্যাকা কান্না বন্ধ করো মন পাখি। এমন কিছু এখনো করিনি যার জন্য তুমি এভাবে মরা কান্না করছো। আগুনের কথা শুনে মৌ রেগে আগুনকে থাপ্পড় মারে। এত জোরে মারে ওয়াশরুমে থাপ্পড়ের শব্দ বারবার রিপিট হতে থাকে। আগুন হাতের মুঠ শক্ত করে ফেলে চোখ বন্ধ করে একটা জোরে নিঃশ্বাস নিয়ে মৌকে আর কোলে নিয়ে বেডের উপর ছুঁড়ে মারে। মৌ ভাবতে পারেনি আগুন এমন কিছু করবে, কিন্তু যখন আগুনের মুখের দিকে তাকাতে মৌ যেন ভয়ে কুঁকড়ে গেল। আগুন ধীরে ধীরে মৌয়ের দিকে আগাতে মৌ বেড থেকে নেমে দৌড়ে বেরিয়ে গেল রুম থেকে। হাউ ডিয়ার শি! রেগে টেবিলের উপর রাখা পানির গ্লাসটা ফ্লোরে ছুঁড়ে মেরে রাগে ফুঁসতে থাকলো আগুন। রুম থেকে তো ছুটে বের হলাম, কিন্তু যাব কোথায়? নিচে যাব? কথাগুলো ভাবতে ভাবতে মৌ দৌড়ে নিচে চলে গেল। মেইন ডোর থেকে বেরোতে যাবে, ঠিক সেই সময় নীলা এসে মৌয়ের হাত টেনে ধরে। ম্যাম প্লিজ, আপনি আর এক পা বাইরে দিবেন না, তাহলে এটা আপনার জন্য মোটেও ভালো হবে না। মৌ এতক্ষণ হাঁ হয়ে নীলার কথা শুনে গেল। তারপর হঠাৎ করে মৌ নীলার হাত ছুটিয়ে বাইরে দৌড় দিল। এইসব কি আঙ্কেল? মৌ কোথায়? না মানে, বাবা আসলে মৌকে কোথাও খুঁজে পাচ্ছি না। মৌ অফিসে যাওয়ার কথা বলে বেরিয়েছিল, কিন্তু এখনও বাড়িতে ফিরল না। আগুন চৌধুরীর কথা মহিমকে জানতে দিলে চলবে না, তাহলে বড়সড় সমস্যার মধ্যে পড়তে হবে আমাকে। পুলিশের কাছে না যে আমার বাগান বাড়িতে কি করছেন বলুন তো। চলুন এক্ষুনি চলুন, পুলিশের কাছে যেতে হবে। যে করেই হোক আমার মৌকে চাই। এতদিন নিজেকে সংযোজন রেখেছি বৈধভাবে ওকে নিশ্চিত করে নিব বলে, নাইলে তো কবেই আমার ওই বাগান বাড়িতে তুলে নিয়ে বাসর করে ফেলতাম। তবে জোর করে সব পাওয়াটা মজার না, তাই এত কাঠখড় পুড়িয়ে বিয়ে করতে রাজি করানোটা বৃথা হয়ে যেত। আমি কিছুতেই দিব না মৌকে, কিছুতেই না। না মহিম বাবা, পুলিশের কাছে আমরা যেতে পারবো না, তাহলে আমার মেয়েটার চরিত্রে কালো দাগ ফেলবে ও সমাজের লোকেরা। আমি চাই তুমি কিছুদিন অপেক্ষা করো, দেখো মৌ ফিরে আসে কিনা। কারণ আমার মনে হয় মৌ বিয়েটা এখন করতে চায় না বলে এমন একটা কাজ করেছে।
তুমি একটু সময় দাও মহিম, দেখবে ও ঠিক ফিরে আসবে। যে করে হোক মহিমকে বিয়েটা পিছাতে রাজি করাতে হবে, নয়তো সব কিছু সবার সামনে এসে পড়বে। ওকে আঙ্কেল, আমি আর 1 উইক ওয়েট করব। যদি এই সময়ের ভিতরে মৌ বিয়েতে রাজি হলে ভালো, নয়তো ওর এমন অবস্থা করব আমি, নিজেকে দেখে শিউরে উঠবে। কথাটা বলে রাগে হনহন করে বেরিয়ে গেল মাহি। বাবা, কি বলবে বলো, আমার তাড়া আছে। একটা সত্যি কথা বলবে আমাকে? কি কথা জানতে চাও, তাড়াতাড়ি বলে ফেলো। তুমি কি সত্যি আমাদের বাবা নাকি সৎ বাবা? ইমামের হঠাৎ মনে হলো বা গালটা জ্বলে যাচ্ছে, সাথে কানটা ঝিনঝিন করছে। গাল ধরে দাঁড়িয়ে আছে ইমাম। নেক্সট টাইম আমাকে এরকম প্রশ্ন করার আগে এই থাপ্পড়টার কথা যেন মনে রাখো। প্রশ্ন করবে, অন্যথা ওর থেকে কঠিন সাজা পেতে হবে তোমাকে। আরমান খান আর কিছু না বলে ব্যাগ নিয়ে বাড়ির ভেতর চলে গেল। এদিকে ইমাম গালে হাত দিয়ে নিজের মনে মনে প্রশ্ন করে যাচ্ছে, সত্যি কি আরমান খান আমাদের বাবা নাকি সৎ বাবা? আপুরে, তুই বেঁচে গেছিস পালিয়ে গিয়ে, যেখানে থাকিস ভালো থাকিস। কথাটা বলতে বলতে ইমামের দু চোখ থেকে পানি গড়িয়ে পড়ল। ম্যাম, ম্যাম প্লিজ উঠুন তাড়াতাড়ি, সকাল হয়ে গেছে। স্যার ভীষণ পাগলামি করছে। আপনি যদি না যান তাহলে স্যারকে শান্ত করা সম্ভব হবে না। উফ, আর একটু ঘুমাতে দে না ইমাম, সকাল সকাল জ্বালাস না তো। ঘুমের ঘরে বলতে লাগলো মৌ। ম্যাম, আমি ইমাম না, নীলা, উঠুন প্লিজ। এবার নীলা বেশ জোরে চিৎকার করে বলায় মৌ শোয়া থেকে হুট করে উঠে বসে চারিদিক তাকিয়ে দেখতে থাকে। ও গড, অ্যাটলিস্ট ঘুম থেকে উঠলেন। থ্যাংক ইউ নীলা, আর রাতে তোমার রুমে আমাকে থাকতে দেওয়ার জন্য। তুমি যদি রাতে আমাকে না আটকাতে তাহলে শিওর আমার লাশটাও কেউ খুঁজে পেত না। ম্যাম, এইভাবে থ্যাঙ্কস দেওয়ার কিছু নেই। আপনি আমার স্যারের ভালোবাসা, আপনার সেফটির জন্য আমার জান দিতেও আমি একবারও ভাববো না। ওয়েট, কি বলছো তুমি এসব? আমি স্যারের ভালোবাসা? অবাক হয়ে জানতে চাইল মৌ। ম্যাম, আপনার প্রশ্নের উত্তর আমি পরে দিব, তার আগে আপনি প্লিজ স্যারের রুমে যান। স্যার রাত থেকে রুমের দরজা বন্ধ করে রেখেছে, কেউ সাহস পাচ্ছে না দরজায় নক করার। তাহলে আমাকে কেন বলছো? এক ঢোক গিলে বলল মৌ। কারণ আর সবাইকে কিছু বললেও আপনাকে কিছু বলবে না, শিওর। আপনি চলুন আগে। নীল মৌকে ঠেলে ঠুলে আগুনের রুমের সামনে দাঁড় করিয়ে দিল। মৌ এবার না চাইতেও দরজায় একবার নক করে বসলো। সাথে সাথে আগুন দরজা খুলে মৌয়ের এক হাত টান দিয়ে ভেতরে নিয়েই দরজা লক করে দিয়ে মৌকে বেডের উপর ঝুড়ে মারল। তোর সাহস কি করে হয় আমার অনুমতি ছাড়া আমার রুম থেকে বের হবার? রেগে বলতে থাকে আগুন। স্যার, আই এম সরি, আমার ভুল হয়ে গেছে, প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আগুনের ভয়ে মৌয়ের চোখের পানি নাকের পানি একসাথ করে ফেলল। আগুন মৌয়ের চোখে পানি দেখে কিছুটা নরম হয়ে যায়। ধীর পায়ে মৌয়ের কাছে গিয়ে কপালে চুমু দিয়ে মৌয়ের কপালের সাথে কপাল রেখে বলে, মন পাখি, কাল রাতে যদি তুমি নীলার কথা না শুনতে তাহলে হয়তো এখন তোমার সাথে আমি ভয়ঙ্কর কিছু করে ফেলতাম। স্যার, আপনি প্লিজ আমার থেকে দূরে থাকুন, আমার সমস্যা হচ্ছে। মৌয়ের এমন অদ্ভুত কথা শুনে মৌকে ছেড়ে দিয়ে আগুন কপাল কুঁচকে তাকালো। আমি তোমার কাছে থাকলে কিরকম সমস্যা হয় তোমার, আমি একটু শুনি। স্যারের কথা শুনে ওনার দিকে তাকাতে যেন আজ আমার ভীষণ লজ্জা লাগছে। এটা কি জন্য হচ্ছে আদৌ সত্যি জানি না, শুধু এইটুকু জানি আমাকে এখান থেকে পালাতে হবে। আর তার আগে জানতে হবে স্যার কেন আমাকে বারবার মন পাখি আর মিসেস বলছে। স্যারের দিকে তাকাতে যেন স্যারের ওই গাঢ় নীল চোখে আটকে গেলাম। কি অসম্ভব সুন্দর দুই চোখ, মনে হয় নীল সাগর, যে কোনো মুহূর্তে আমি ডুবে যেতে পারি। ছি ছি ছি, আমি এসব কি ভাবছি? এই বাজে খারাপ লোকটাকে নিয়ে নিজেকে ধিক্কার দিতে ব্যস্ত মৌ। তখনই আগুন মৌয়ের চুল মুঠি করে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল আগুন। মৌ আগুনের 6 প্যাক বডির সাথে না পেরে উঠে নেতিয়ে পড়ল। গতকাল রাতে সামান্য স্যুপ খেয়েছিল মৌ, এখন মৌয়ের পেটে ইঁদুর বিড়াল অলরেডি দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। এখন আবার ঠোঁটের উপর এমন অত্যাচার মৌ সহ্য করতে পারল না, দম বন্ধ হয়ে আসছিল। তখনই আগুন মৌকে ছেড়ে দিয়ে হাঁপাতে লাগলো, সাথে মৌও। নেক্সট টাইম আমার কথার অবদ্ধ হলে এর থেকেও কঠিন শাস্তি তোমাকে পেতে হবে। কাবার্ডে তোমার জন্য ড্রেস রাখা আছে, ফ্রেশ হয়ে নিচে এসো, ব্রেকফাস্ট করবো একসাথে, মনে থাকবে? মৌ ভয় পেয়ে মাথা নেড়ে সম্মতি জানালে। আগুন গায়ে শার্ট জড়িয়ে নিয়ে নিচে চলে গেল। নীলা, এদিকে আয়। জি স্যার। তোর হাত দেখি।
নীলার হাত ধরে স্যার আমি ঠিক আছি, কিছু হয়নি। হাত সরিয়ে নিয়ে তোর কাছে কিছু জানতে চেয়েছি আমি। না মানে স্যার। দেখ নীলা, রাগের মাথায় কাল তোকে হার্ট করলাম, কিছু মনে করিস না। না স্যার, আমি কিছু মনে করিনি। রাস্তা থেকে কুড়িয়ে এনে এই তো এত বড় রাজপ্রাসাদে থাকতে দিয়েছেন, খেতে দিচ্ছেন, আমার মতো অনাথকে বোন বলে আদর ভালোবাসা দিয়েছেন। এখন বলছেন আমি কিছু মনে করব? কখনো না। তবে স্যার একটা কথা বলবো। বল। স্যার, ম্যামকে সব সত্যিটা বলে দিলে তো ম্যাম আর পালাতে চাইতো না, আর আপনাকে বুঝতে পারতো। নীলা, ব্রেকফাস্ট রেডি কর। কথাটা বলেই আগুন ডাইনিংয়ের চেয়ার টেনে বসে পড়ল। কিছুক্ষণ পর পর আগুন ঘড়ি দেখছে। দেখতে দেখতে প্রায় 30 মিনিট হতে চলল, কিন্তু মোয়ের নিচে আসার নাম নেই। এবার আগুন বেশ বিরক্ত হয়ে চেয়ার থেকে উঠতে যাবে, ঠিক তখনই উপর থেকে মৌকে নামতে দেখল। লাল রঙের শাড়ি পরা, ভিজে চুলগুলো ছেড়ে দেওয়া, টুপটুপ করে চুল থেকে পানি পড়ছে। মৌকে দেখে মনে হচ্ছে মাত্রই সদ্য ফুটে ওঠা এক লাল গোলাপ। ভাবতেই আগুনের ঠোঁটে হাসি ফুটে উঠল। স্যার কি হলো? হঠাৎ করে মৌয়ের গলা পেয়ে আগুনের ধ্যান ভাঙে। ওদিকে নীলা মুখ টিপে টিপে হাসতে লাগলো। এটা দেখে আগুন টেবিলের উপর রাখা পানির গ্লাসটা ফ্লোরে ছুঁড়ে মারে। মৌ ভয় পেয়ে আগুনের সামনে থেকে যেতে নিলে আগুন মৌয়ের হাত ধরে ফেলে। এদিকে মৌ আগুনের দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে বলল, স্যার আপনি প্লিজ শান্ত হন, আমি কোথাও যাচ্ছি না, এখানে আছি। এখানে বসো। আগুনের পাশের চেয়ারটায় বসতে বলল মৌকে। স্যারের কথা মতো চেয়ারে চুপ করে বসে পড়ল মৌ। নীলা ঝটপট আগুন আর মৌকে চা নাস্তা দিল। মৌ কিছুই না খেয়ে চুপ করে বসে রইল। আগুন চাটা মুখে নিতে দেখে মৌ না খেয়ে চুপ করে বসে আছে। আগুন চাটা নিচে রেখে ব্রেড হাতে নিয়ে মৌয়ের মুখে ঢুকিয়ে দেয়। আচমকা এমন ঘটনার জন্য মৌ মোটেও প্রস্তুত ছিল না। কোনোভাবে খাবারটা খেয়ে রাগী কণ্ঠে আগুনকে কিছু বলতে যাবে, তখনই আগুনের ফোনটা বেজে ওঠে। কাজটা কমপ্লিট? ইয়েস স্যার, আপনি যেভাবে বলেছেন সেভাবে কাজটা করেছি। তবে ছেলেটি বেশ সমস্যা করছে, মানে খুব চেঁচামেচি করছে। ইউ ইডিয়েট! কি করে একটা ছেলেকে হ্যান্ডেল করতে হয় তা এখনো শিখিস নে? রেগে বলল আগুন। সরি স্যার। সরি মাই ফুট। ছেলেটিকে অজ্ঞান করে রাখ, আমি আসছি। ওকে স্যার। আগুনের ফোনে কথা শেষ হতেই সামনে তাকিয়ে দেখে মৌ অবাক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে আছে। মন পাখি, এভাবে প্লিজ আমার দিকে তাকিয়ে দেখো না, নিজেকে কন্ট্রোল করতে পারি না। দুষ্টুমি হাসি দিয়ে বলল আগুন। ছি, আপনি এসব কি বলছেন স্যার? আর আপনি কোন ছেলেটিকে আটকে রেখেছেন? জানতে চাও মন পাখি? মৌ মাথা নাড়িয়ে সম্মতি জানাতে আগুন এক গ্লাস দুধ নিয়ে মৌকে জোর করে খাইয়ে দিয়ে মৌকে আর কোলে নিয়ে গাড়িতে বসিয়ে সিট বেল্ট লাগিয়ে দিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল। আগুনের হুট করে মৌকে নিয়ে যাওয়া দেখে ছাদে দাঁড়িয়ে নীলা হাসতে লাগলো। নীলার হাসি দেখে নীলা প্রশ্ন করলো, কি ব্যাপার নীলা, এরকম পাগলের মতো হাসছিস কেন, কি হয়েছে? হাসবো না নীলা, কি বলছিস জানিস? আগুন স্যার ম্যামকে নিয়ে কোথায় গেল? না আমি জানবো কি করে, বল, তুই বল কোথায় গেল। ম্যামের সব প্রশ্নের উত্তর দিতে। হোয়াট, রিয়েলি নীলা? তাহলে তো বেশ ভালো। না না, খুব খুব ভালো হবে। এখন শুধু সময়ের অপেক্ষা নীলা। চল নিচে চল, স্যারের রুমটা সাজিয়ে ফেলি ম্যামের প্রিয় ফুল দিয়ে। চল। স্যার আমরা কোথায় যাচ্ছি? ভয় ভয় প্রশ্ন করল মৌ। আগুন মৌয়ের প্রশ্নে উত্তরে শুধুমাত্র একটা মিষ্টি হাসি দিয়ে বলল, খুব তাড়াতাড়ি জানতে পারবে মন পাখি, জাস্ট একটু পেশেন্স রাখো। পেশেন্ট রাখবো মানে? স্যার কি আমাকে মেরে ফেলার ফোন দিয়ে আসছে? না না, তা হতে পারে না। এক নরক থেকে বেরিয়ে এসে আর কোনো নরকে ঢুকতে পারবো না আমি। এবার আমাকে সাহস করে কিছু করতে হবে, কিন্তু কি করব আমি? আইডিয়া। স্যার একটা কথা বলবো। একটা কেন মন পাখি, হাজারটা কথা বলো। আমি তো তোমার কথা শোনার জন্যই ওয়েট করছি। তোমার মনে কি চলছে এটাই আগুন চৌধুরী বুঝতে আর বাকি নেই মন পাখি। তবু একটা সুযোগ দেব তোমাকে পারানোর। তবে এইবার যদি আমার হাতে ধরা পড়ো তো সারা জীবনের জন্য আমার মন গৃহে তোমাকে বন্দি করে রাখবো। স্যার আমার না খুব পানির পিপাসা লেগেছে, আমি পানি খাবো। মৌয়ের কথা শোনা মাত্র আগুন খুব জোরে গাড়ি ব্রেক করে মৌয়ের দিকে তাকায়। হোয়াট? এই কিছুক্ষণ আগে তোমাকে নিজ হাতে এক গ্লাস দুধ খাইয়ে দিলাম। হ্যাঁ মানে আমার আবার পিপাসা পেয়েছে।
আগুন গাড়িতে কোনো পানির বোতল না পেয়ে গাড়ি সাইড করে দোকান থেকে পানি আনতে বেরোতে মৌ আস্তে আস্তে গাড়ি থেকে বেরিয়ে পাশের জঙ্গলের ভেতর ঢুকে যায়। আগুন দোকান থেকে পানির বোতল কিনে এনেই মৌকে দিতে যাবে, তখনই দেখে গাড়ি ফাঁকা। যা ভেবেছিলাম মন পাখি, তুমি ঠিক তাই করলে। নেভার মাইন্ড, আমি জানি তুমি এখন কোথায় আছো। আগুন পাশের জঙ্গলে ঢুকে যায়। কিছু দূর যেতে আগুন খেয়াল করে কাটা গাছের সাথে ছোট্ট লাল কাপড়ের টুকরো জড়িয়ে আছে। আগুন বাঁকা হাসি দিয়ে সে পথ ধরে এগোতে থাকে। ও মাগো, এত বড় সাপ তো জিন্দিগি তো দেখিনি। এখন যদি এই সাপটা আমাকে কামড় দেয় তাহলে তো আমি অক্কা পেয়ে যাব, আর কেউ আমাকে বাঁচাতে পারবে না। ভাবতে ভাবতে মৌ লাফাতে লাফাতে জোরে জোরে চিৎকার করতে লাগলো সাপটাকে দেখে। আল্লাহ, কেন এই শাড়িটা পরতে গেলাম? এখন দূরও তো পারছি না, এই শাড়িটা পায়ে বেঁধে যাচ্ছে বারবার। উফ, কি করবে মৌ তা ভাবতে ভাবতে দেখে সাপটা ছোবল দেওয়ার জন্য এগিয়ে আসছে। মৌ ভয়ে হাত দিয়ে চোখ বন্ধ করে দাঁড়িয়ে আছে। বেশ কিছুক্ষণ পর মৌ খেয়াল করলো সাপটা এখনো ছোবল দেয়নি, পায়ে কোনো ব্যথা অনুভব করলো না। চোখ থেকে হাত সরিয়ে সাপটাকে দেখার জন্য পিটপিট করে তাকাতে দেখে সামনে স্বয়ং আগুন চৌধুরী দাঁড়িয়ে আছে। হাত দুটো পকেটে রেখে মুখে কিউট মার্কা একটা হাসি হাসি মুখ নিয়ে মৌয়ের দিকে তাকিয়ে আছে। আমি কি বলবো বুঝতেই পারছি না। চারদিকে তাকিয়ে দেখলাম, কোথাও ওই সাপটাকে দেখতে পেলাম না। তা দেখে একটা স্বস্তির নিঃশ্বাস ফেললাম, কিন্তু এখন ভাবছি ওই লুচু সাপটার হাত থেকে কি করে বাঁচা যায়। এখন কি দৌড় দিব নাকি হেঁটে হেঁটে যাব? আর এই শাড়িটা পরে তো বেশি দূর পর্যন্ত দৌড়তে পারবো না। তাহলে আমি বলছি তাহলে কি করবে? মানে ইটস সিম্পল, ওয়েট। বেশি কথার সুযোগ না দিয়ে কোলে তুলে নিল। এই এই কি করছেন? ছাড়ুন আমাকে, আমি আপনার সাথে যাব না, কোথাও না। তাহলে কি লম্পট মামের কাছে যাবে? গাড়িতে বসিয়ে দিয়ে বলল আগুন। মাহিমের কথা শুনতে মৌ চুপ করে গেল, যেন কোনো এক অজানা ভয়ে ঘিরে ধরেছে মৌকে। আগুন আপাতত মৌয়ের ভয়টা কাটাতে চায় না, তাই সে গন্তব্যে পৌঁছানোর জন্য গাড়ি স্টার্ট দিল। মন পাখি নামো। আগুনের কথা মতো মৌ চুপচাপ গাড়ি থেকে নেমে গেল। আগুন মৌয়ের হাত ধরে আগুনদের পুরনো কারখানার ভেতর ঢুকতে কয়েকজন লোক এসে আগুনকে সালাম দিতে লাগলো, আর একজন এসে আগুনের হাতে গান দিতে দিতে বলল, স্যার আপনার কথা মতো ছেলেটাকে অজ্ঞান করে রাখা হয়েছে। ঠিক আছে, এখন পানি নিয়ে আয়, ওর জ্ঞান ফেরাতে হবে। ওকে স্যার, আপনি ভিতরে যান। মীর আগুনের কথা মতো পানি আনতে বাইরে চলে গেল, আর আগুন মৌকে নিয়ে ভেতরে চলে গেল। মৌ কিছু জিজ্ঞাসা করতে যাবে আগুনের কাছে, তখনই আগুন চোখের ইশারায় মৌকে চুপ থাকতে বলল। আমাকে না দেখে সামনে ওই চেয়ারে যে ছেলেটিকে দেখছো, ওর চোখে মুখে পানি দিয়ে জ্ঞান ফেরাতে হবে তোমাকে। আমি? হ্যাঁ তুমি। মেয়ের পানির বোতলটা মন পাখির হাতে দে। আগুনের কথা মতো মীর পানির বোতলটা মৌয়ের হাতে দিতে মৌ ধীরে ধীরে ছেলেটার কাছে দাঁড়াতে মৌয়ের হাত থেকে পানির বোতলটা পড়ে গেল। কাপা কাপা গলায় বলে উঠল, ইমাম। মীর পানির বোতলটা নিচ থেকে তুলে আবার মৌয়ের হাতে দিল। মৌ বোতলের মুখ খুলে হাতে পানি নিয়ে ইমামের মুখে ছিটিয়ে দিয়ে পাগলের মতো কাঁদতে লাগলো। ভাই, কি হয়েছে তোর? চোখ খোল, দেখ আমি তোর সামনে দাঁড়িয়ে, একবার চোখ মেলে তাকা ভাই। ইমামের ধীরে ধীরে জ্ঞান ফিরতে সামনে মৌকে দাঁড়িয়ে থাকতে দেখে চমকে যায়। আপু তুই এখানে? আর আমাকে কেন এরা তুলে আনলো? ইমামের কথা শুনে একরাশ ঘৃণা নিয়ে আগুনের দিকে তাকিয়ে রইল মৌ। আগুন মৌয়ের চোখ দেখেই বুঝতে পারল মৌ ওকে ভুল বুঝেছে, তাই ক্ল্যারিফাই করার জন্য মৌয়ের দিকে 2 পা এগোতেই মৌ 2 পা পিছিয়ে গেল। এটা দেখে আগুন সেখানে থেমে গেল। মীরকে চোখের ইশারায় যেতে বলল আগুন। মীর চলে যেতে আগুন পানির বোতল নিয়ে পুরো পানিটা ইমামের মুখে ঢেলে দেয় আগুন। আগুনের এমন কাজ দেখে মৌ হতবাক হয়ে যায়। মৌ রেগে গিয়ে আগুনের হাত ধরে ধাক্কা মেরে ইমামের কাছ থেকে সরিয়ে দিয়ে বলতে থাকে, হাউ ডিয়ার ইউ মিস্টার আগুন চৌধুরী, আপনার সাহস কি করে হয় আমার ভাইয়ের সাথে এমন বিহেভ করার? কথাগুলো বলতে বলতে মৌয়ের চোখ মুখ লাল হয়ে যায়। আগুন এতক্ষণ চুপ করে মৌয়ের সাহস দেখছিল, কিন্তু হঠাৎ করে ইমাম মৌয়ের হাত চেপে ধরে কিছু বলতে যাবে, তখনই মৌ বলে উঠল, ভাই তুই চিন্তা করিস না, আমি থাকতে এই লোকটা তোর কোনো ক্ষতি করতে পারবে না। আপু তুই ভুল বুঝছিস আগুন ভাইয়াকে। মানে তুই এসব কি বলছিস? আর ওনাকে ভাইয়া বা বলছিস কেন?
আমি কিছুই বুঝতে পারছি না। মানেটা আমি বলছি মোর পাখি। সিজান, তুই এত বড় ভুল কি করে করতে পারলি? এখন যদি ইমাম কোনোভাবে আগুন চৌধুরীর হাতে পড়ে যায় তাহলে কি হবে বুঝতে পারছিস? আমার পুরো প্ল্যানটা মাঠে মরে যাবে। সরি স্যার, আসলে আমরা বুঝতে পারিনি এইটুকু ছেলে আমাদের এইভাবে গোল খাওয়াবে, এটা আমরা বুঝতে পারিনি। জাস্ট শাট আপ। সিজান, কোনো প্রকার এক্সট্রিমিস্ট আমি শুনতে চাইনি। যত তাড়াতাড়ি সম্ভব ইমামকে খুঁজে বের করো, নয়তো তোমার অবস্থাও আমি মমতার মতো করব। প্রচণ্ড রেগে বলতে থাকে আরমান খান। ইয়েস স্যার। সিজান চলে যেতেই আরমান খান বারবার পায়চারি করছে, কোনো মতেই আগুনের ভয়টা মন থেকে সরাতে পারছে না। আরমান খান কিছুক্ষণ হাঁটার পর সোফায় হেলান দিয়ে বসে পড়ে। তখনই মাহিম এসে হাজির হয়। আঙ্কেল, ময়ের কোনো খবর পেয়েছেন? না বাবা মহিম, তবে এইটুকু জানিও, এই শহরে কোথাও একটা লুকিয়ে আছে। ওহ রিয়েলি? তাহলে তো আমি নিজেই মৌকে খুঁজে বের করতে পারবো। পারবে বাবা, তুমি মৌকে খুঁজে দিতে পারলে আমার সত্যি খুব বড় উপকার হয়। পারবো আঙ্কেল, তাহলে এখন আসি, রাতে কথা হবে। মাহিম চলে যেতেই আরমান খান এক স্বস্তির নিঃশ্বাস ফেলল। মৌয়ের চিন্তা হয় না? মহিম কইল, কিন্তু ইমামকে কোথায় খুঁজবো? আমি কোনো মতে যদি ওই ডায়েরিটা সহ আগুন বা মৌয়ের সামনে পড়ে তাহলে যা, সব খেলা খাতাম। আপনি বলবেন মানেটা কি? মোর পাখি, তুমি হয়তো ভাবছো ইমামকে আমি কিডন্যাপ করেছে, কিন্তু সত্যিটা হলো আমি ইমামকে কিডন্যাপ হওয়া থেকে বাঁচিয়েছি। আগুনের কথা শুনে মৌ ইমামের দিকে তাকাতে ইমাম মাথা নেড়ে সায় দেয়, মানে আগুন যা বলছে সত্যি বলছে। তাহলে সকালে যে আপনি ফোনে... মৌকে বাকিটা বলতে না দিয়ে আগুন বলল, সকালে যার কথা বলছিলাম সে অন্য কেউ ছিল। স্যার প্লিজ আমাকে সব সত্যিটা বলুন প্লিজ স্যার। হাত জোর করে মৌ বলতে লাগলো, মন পাখি, আমার সামনে কখনো হাত জোর করবে না। তুমি না চাইলেও আজ তোমাকে সবটা সত্যি বলবো। মন পাখি, হয়তো মনে নেই বা মনে নেই বলে ভুল হবে। তোমার সে অ্যাক্সিডেন্টের পর তুমি পুরনো সব স্মৃতি ভুলে গেছো, তাই তোমার কিছু মনে নেই। আমার ড্যাড আরিয়ান চৌধুরী আর তোমার মা মমতা চৌধুরী হলো ভাই বোন। আরমান খান আমাদের সম্পত্তি দেখে ফুপির সাথে প্রেমের অভিনয় করে পালিয়ে বিয়ে করে, যেটা আমার দাদিমা মেনে নেয়নি, তাই ত্যায্য করে দেয় ফুপিকে। কিন্তু ড্যাড তার ছোট বোনকে এতটাই ভালোবাসতে চায়, দাদিমাকে উপেক্ষা করে ফুপির সাথে যোগাযোগ রাখত। ফুপির বিয়ের 1 বছর পর তোমার জন্ম হলো। দাদিমা আর রাগ করে থাকতে না পেরে আরমান খানের সাথে ফুপি আর তোমাকে বাড়িতে ফিরে আনে। আরমান খান কিছু বছর ভালো মুখোশ পরে থেকে আস্তে আস্তে তার আসল রূপে ফিরতে লাগলো। ফুপিকে প্রায় প্রতিদিন রাতে টর্চার করত। তখন তোমার বয়স 5 বছর, আর আমার ছোট বোন ইমো ছিল তোমার বয়সে। ছোটবেলা থেকে তোমার প্রতি আমার অন্যরকম এক টান অনুভব করতাম। তোমার প্রিয় কালো গোলাপ ছিল, তাই আমি প্রত্যেক দিন তোমার জন্য একটা করে কালো গোলাপ নিয়ে আসতাম। তুমি গোলাপ পাওয়ার জন্য আমার সাথে কথা বলতে, কিন্তু আমি কোনো ছেলেকে তোমার আশেপাশে থাকতে দিতাম না। কেউ যদি তোমার সাথে খেলতেও চাইতো তাহলে আমি তাকে মেরে বের করে দিতাম। কিন্তু তুমি ছিলে ভীষণ ভীত, আমাকে প্রচুর ভয় পেতে, তাই সারাক্ষণ ইমুর সাথে খেলতে। তবু যতক্ষণ তুমি ইমুর সাথে খেলতে ততক্ষণ আমি তোমার পাশে থাকতাম। হঠাৎ একদিন তোমার বাবা ড্যাডকে বলে তোমার আর আমার বিয়ের কথা। তখন আমরা কেউ জানতাম না ওই জানোয়ারটার আসল উদ্দেশ্য। ড্যাড এক কথায় রাজি হয়ে যায়, কিন্তু মম প্রথম প্রথম রাজি হচ্ছিল না। কিন্তু ড্যাড কোনোভাবেই মমকে রাজি করিয়ে নেয়। কথায় আমাদের এখন শুধু ইসলামের নিয়ম অনুযায়ী বিয়ে হবে, আর রেজিস্ট্রি হবে আমরা বড় হলে। কথা অনুযায়ী তার ঠিক 7 দিন পর তোমার আর আমার বিয়ের আয়োজন করা হয়। সেদিন তোমাকে লাল শাড়ি পরে অসম্ভব সুন্দর লাগছিল, তোমার একেবারেই পুতুলপুর মতো। আমি হা করে শুধু তোমাকে দেখছিলাম। এদিকে কাজী সাহেব বারবার আমাকে কবুল বলতে বলেছিল, সেদিকে আমার কোনো হোশ ছিল না। তুমি দৌড়ে এসে আমাকে চাপটে ধরে বলতে লাগলে, আগুন ভাইয়া কবুল বলছো না কেন? তুমি না কবুল বললে পরে তো পুতুলে বিয়ে হবে না। তখন তোমার কথা আর কাণ্ড দেখে সবাই খুব জোরে হেসে দিয়েছিলাম। তারপর আমি কবুল বলার পর তুমিও বারবার কবুল বললে আর চেঁচাতে লাগলে। সবকিছুর মাঝে বিয়েটা হয়ে গেল। আরমান খানকে কোথাও দেখতে না পেয়ে মম ড্যাড খুঁজতে লাগলো। এতক্ষণ মৌ মন দিয়ে সবটা শুনছিল, কিন্তু হঠাৎ বলতে বলতেই আগুন থেমে যাওয়ায় মৌ বলতে লাগলো,
থেমে কেন গেলেন বলুন, তারপর কি হলো? এতক্ষণ আগুন মুখে এক অদ্ভুত প্রশান্তির হাসি নিয়ে কথাগুলো বলছিল, কিন্তু ময়ের কথা শুনে সেই হাসি বিলীন হয়ে গেল। চোখ ছলছল করছে, আগুনের কষ্ট হচ্ছে। তারপরও আবার বলতে লাগলো আগুন। ড্রয়িং রুমে কাউকে না দেখতে পেয়ে মম ড্যাড রুমে গিয়ে খুঁজতে যেতে দেখে ড্যাডের কাবার্ড খোলা। চেক করতেই দেখে ক্যাশ, সাথে গোল্ড, ডায়মন্ড, জুয়েলারি, কোনো কিছুই নেই। ইভেন দাদিমার রুমেও সেই একই অবস্থা। ফুপির রুমে যেয়ে দেখে পুরো আলমারি খালি, কোনো কাপড় নেই। আরমান খান বা ফুপি ড্যাড মমের সন্দেহ হলে তারা ছাদে খুঁজতে যেতেই এমন চিৎকার কানে ভেসে আসে। মম ড্যাড দৌড়ে ছাদে পৌঁছাতে অনেক দেরি হয়ে যায়। ছাদে উঠে দেখতে পায় আরমান খানের ফুপির হাত টেনে নিয়ে নিচে যেতে চাইছে, আর ফুপি বারবার ছাদের কার্নিশের দিকে যেতে যাচ্ছে। এর দেখে ড্যাড রেগে গিয়ে আরমান খানের গালে থাপ্পড় মেরে দিয়ে ফুপিকে আরমানের হাত থেকে ছাড়াতে গেলে ফুপি বলে ওঠে, ভাইয়া এমুকে বাঁচা, এই জানোয়ারটা এমুকে ছাদ থেকে ফেলে দিছে, তোর এমুকে বাঁচা। কথাটা বলে ফুপি জ্ঞান হারায়। আর এদিকে মম ড্যাড এমুর এই অবস্থা দেখে পাগলের মতো করতে লাগলো। সবাই মিলে ইমুকে হসপিটালে নিয়ে আসে। ডক্টর ট্রিটমেন্ট শুরু করতেই ড্যাড পুলিশকে বাড়িতে নিয়ে এসে দেখে আরমান খান, ফুপি বা তোমার কোনো চিহ্নই বাড়িতে নেই। আমরা হসপিটালে যেতে তোমাকে আর ফুপিকে নিয়ে আরমান খান শহর ছেড়ে পালিয়ে যায়, শুধুমাত্র কিছু টাকার জন্য। জানো মন পাখি, আমার ছোট বোনটার কি দোষ ছিল? দোষ ছিল আরমান খানকে টাকা চুরি করতে ইমু দেখে ফেলেছিল। শুধু এটুকুর কারণের জন্য ইমুকে এত বড় শাস্তি পেতে হচ্ছে হসপিটালের বেডে শুয়ে। আগুনের কথা শুনে মৌ ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে লাগলো। ছি, বাবা এত খারাপ? কিছু টাকার জন্য একটা ছোট্ট নিষ্পাপ বাচ্চাকে মেরে ফেলতে কলিজা কেঁপে উঠলো না? তখনই আগুন মৌকে ধমক দিয়ে বলে, না, আমার বোন মরেনি, তবে জিন্দা লাশ হয়ে হসপিটালের বেডে 15টা বছর যাবৎ শুয়ে আছে কোমায়। মৌ কিছু না বলে শুধু কেঁদে যাচ্ছে আর নিজেকে ধিক্কার দিচ্ছে এমন পিতার মেয়ে হওয়ার জন্য, যে কিনা টাকার লোভে একটা বাচ্চা মেয়েটাকে মেরে ফেলতে দ্বিধাবোধ করেনি। তারপর কি হলে জানতে চাইবেন মন পাখি? আপনি আমাকে কি করে খুঁজে বের করলেন? তুমি আমার স্ত্রী মন পাখি, তোমাকে তো আমাকে খুঁজে বের করতেই হবে, তাই না? আপনি কি করে জানলেন আমি? বাকিটা বলতে না দিয়ে আগুন বলতে লাগলো, ড্যাড খুব গোপনে তোমাদের খোঁজার জন্য ডিটেকটিভ লাগিয়েছিল, তারাই তোমাদের খুঁজে বের করে। তাদের মাধ্যমে জানতে পারে সেদিন তাড়াহুড়ো করে বেরোবার সময় তোমাদের গাড়িটা অ্যাক্সিডেন্ট করে, আর ওই অ্যাক্সিডেন্টে তোমার মাথায় গভীর আঘাত পাওয়ার জন্য তুমি আগের সব ঘটনা ভুলে যাও। কিন্তু আমি সব সময় তোমার আশেপাশেই থাকতাম। তার মানে এত বছর যাবত আপনি আমার জন্য কালো গোলাপ পাঠাতেন? হ্যাঁ, আমি পাঠাতাম। আর এটা ওই জানোয়ারটা বুঝতে পেরে মাহিমের সাথে তোমার বিয়ে ঠিক করে। তার আগে বলুন, আপনার অফিসে জব করার সময় আপনি এত খারাপ ব্যবহার কেন করতেন? কারণটা তুমি ভালো করে জানো। ছোটবেলা থেকে কোনো ছেলেকে তোমার আশেপাশে আমি সহ্য করতে পারতাম না, আর সেখানে তুমি অফিস কলিগদের সাথে হেসে হেসে কথা বলতে, যা আমি মোটেও সহ্য করতে পারতাম না মন পাখি। আগুনের কথা শুনে মৌয়ের ঠোঁটে এক ছিলতে হাসি ফুটে উঠল। মৌ মনে মনে ভাবছে, সত্যি কেউ ওকে এতটা ভালোবাসতে পারে? আপু এটা নাও। কি? এটা ইমাম? আপু এটা আম্মুর ডায়েরি। ডায়েরি? হ্যাঁ আপু, তুমি এটা পড়লে জানতে পারবে বাবা কতটা নিচু প্রকৃতির লোক। ইমামের কথা শুনে মৌ ডায়েরিটা হাতে নেয়। দেখুন মিস্টার চৌধুরী, আমার ছোটবেলার কথা মনে নেই, তা আপনি খুব ভালো করে জানেন। আর এখন তো আমিও জানলাম আপনি আমার মামাতো ভাই, তাই আপনাকে সরাসরি বলছি, আমি এই বিয়েটা মানি না। হোয়াট? আপু এটা তুই কি বলছিস? আমি যা বলছি ঠিকই বলছি। ইমাম আর এই মিস্টার আগুন চৌধুরী বাবা যা যা আপনাদের সাথে করেছে তা হয়তো আমি ঠিক করতে পারবো না, কিন্তু এই নয় যে আপনি যে বিয়েটার কথা বলছেন তা আমি মেনে নিব। কি বলতে চাইছো মন পাখি? ক্লিয়ার করে বলো। আমি যা বলছি ক্লিয়ার করে বলছি, শুনুন। আমি এই বিয়েটা মানি না। যেটা হয়েছে ওটা ছিল বাবার একটা প্ল্যান। আমি আর কিছুতেই বাবার প্ল্যানে অংশ নিতে পারবো না। আর একটা কথা, যখন আমাদের বিয়েটা হয়েছিল তখন আপনি বা আমি কেউ প্রাপ্তবয়স্ক ছিলাম না, যা আইনগত গ্রহণযোগ্য নয়। তাই আপনাকে বলছি এইসব ভুলে যান, আর বাবার সাথে আপনার যা করতে হয় করুন। আমি বা আমার ভাই কেউ বাধা দিতে আসবে না। আর আমি বাকিটা বলতে না দিয়ে আগুন রেগে চিৎকার করে বলতে লাগলো, ইটস এনাফ মন পাখি, অনেক ছাড় দিয়েছে তোমাকে, আর না।
তুমি কি বলছিলে ছোটবেলায় বিয়ে আইনযোগ্য নয়? তাহলে প্রাপ্তবয়স্ক বিয়ে গ্রহণযোগ্য, এটাই তো বলছো, তাই না? আগুনের মুখের দিকে তাকিয়ে মৌয়ের মুখের কথা যেন সব হারিয়ে যাচ্ছে। আগুনের চোখ দিয়ে যেন লাভা বের হচ্ছে। মৌ তোতলাতে তোতলাতে বলল, হ্যাঁ মানে? আপু তুই কি করছিস সেটা? আগুন ভাইকে কেন রাগাচ্ছিস? চুপ কর ইমাম, উনি এমনি তো প্রচুর রাগী, রাগ করতে কোনো কারণ লাগে না। এখন কি করব বল? দেখছিস না ওনাকে কতটা হিংস্র লাগছে। আমার কিন্তু ভীষণ ভয় করছে ইমাম। দেখুন স্যার, আমি আমার কথা বলে দিয়েছি, আমি আপনার সাথে থাকবো না। কথাটা শেষ হওয়ার আগেই আগুন মৌয়ের ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। আগুনের রাগ কামড়ে পরিণত হচ্ছে। মৌ চেয়েও নিজের থেকে আগুনকে সরাতে পারছে না। এদিকে ইমাম লজ্জা পেয়ে অন্যদিকে ফিরে আছে। কয়েক মিনিট পর মৌকে ছেড়ে দিয়ে হাঁপাতে থাকে আগুন। এদিকে আরেকটু হলে মৌয়ের নিঃশ্বাস আটকে মরে যেত। এই অবস্থায় মৌ প্রচন্ড পরিমাণে রেগে যায়, কারণ ওর সামনে দাঁড়িয়ে আছে ইমাম। ছোট ভাইয়ের সামনে এভাবে কিস করাই মৌ লজ্জায় যেন মরে যাচ্ছে। এদিকে আগুনের উপর রাগটাও আর সামলাতে না পেরে ঠাস করে আগুনের গালে থাপ্পড় মেরে দেয় মৌ। আচমকা এমন ঘটনায় ইমাম আগুন দুজনেই চমকে যায়। আগুন রাগে হাত মুঠ করে দেয়ালে খুব জোরে ঘুষি মারে, এত জোরে মারে যে হাত কেটে গলগল করে রক্ত পড়ছে। হাজার হোক, বাঙালি নারী কখনো নিজের স্বামী রক্তাক্ত অবস্থায় দেখতে পারে না। মৌ তার ব্যতিক্রম নয়। শাড়ির আঁচলের খানিকটা অংশ ছিঁড়ে আগুনের কাটা হাতটাই বেঁধে দেয়। মৌ কিছু বলতে যাবে তখনই আগুন মৌকে ঘাড়ে তুলে নিয়ে কারখানা থেকে বেরিয়ে পড়ল। সাথে সাথে ইমামও আগুনের সাথে বেরিয়ে গেল। স্যার আপনি কি করছেন? প্লিজ আমাকে ছাড়ুন। ইমাম ভাই আমার এই ডেঞ্জারাস লোকটার হাত থেকে আমাকে বাঁচা, আজ হয়তো আমাকে মেরেই ফেলবে। বলেই কাঁদতে লাগলো মৌ। অজানা এক ভয় চেপে ধরেছে মৌকে। কি করতে যাচ্ছে আগুন ওর সাথে? ইমাম মৌকে নিয়ে আগুন চৌধুরীর মেনশনে ফিরে এলো। এদিকে নীনা নীলা আগুনকে দেখে ভয়ে হাত পা কাঁপছে। আগুন নীনা নীলার সামনে এসে বলে, নীলা, ইমামকে ওর রুম দেখিয়ে দেয়, আর এখন যেন কেউ আমাকে ডিস্টার্ব না করে। কথাটা বলে আগুন মৌকে কোলে নিয়ে উপরে রুমের দিকে চলে যায়। আগুনকে যেতে দেখে নীনা নীলা যেন হাফ ছেড়ে বাঁচল। ইমামকে নিচের একটা রুম দিয়ে নিজেদের কাজে চলে গেল নীলা। স্যার প্লিজ, আপনি কি পাগল হয়ে গেলেন নাকি? কি করছেন কি? ময়ের কোনো কথাই যেন আগুনের কানে ঢুকছে না। আগুন ময়ের শাড়ি খোলায় ব্যস্ত। খুব শখ না তোমার আমার থেকে দূরে চলে যাওয়ার, তাই না? আজ তোর এমন অবস্থা আমি করবো যে আমাকে ছেড়ে যাওয়ার কথা ভুলে মনে আনবি না। আগুন ময়ের শাড়ি এক ঝটকায় খুলে ফেলে ফ্লোরে ছুঁড়ে মেরে মৌকে বেডের সাথে দুহাত চেপে ধরে সারা মুখে চুমু দিতে থাকে। এক পর্যায়ে চুমুগুলো কামড়ে রূপ নিতে নিতে ঠোঁটে গালায় পেটে কামড় দিতে থাকে। মৌ যন্ত্রণায় দাঁতে দাঁত চেপে সহ্য করতে থাকে। মৌ ভালো করেই বুঝতে পারছে আজ এমন অবস্থার জন্য ও নিজেই দায়ী। ওই কথাগুলো না বললে হয়তো আগুন কখনোই এমন কাজ করত না। আগুন আজ হিংস্র বাঘের মতো মৌয়ের শরীরে আঘাত করছে, ওর হিংস্র ভালোবাসা দিয়ে। একটা সময় আগুন ক্লান্ত হয়ে মৌয়ের পেটের উপর মুখ গুজে দিয়ে ঘুমিয়ে পড়ে। স্যার, ইমাম আগুন চৌধুরীর হাতে ধরা পড়েছে, এখন আমরা কিছুই করতে পারবো না। শিট, এটা হওয়ারই বাকি ছিল। আমার সব প্ল্যান ফুস হয়ে গেল। না, এখানে আর থাকা যাবে না। এক্ষুনি আমাকে এই শহর থেকে পালিয়ে যেতে হবে, নয়তো আগুন আমাকে ছাড়বে না। কোথায় পালাবেন আঙ্কেল? আরমান খান পালানোর কথা বলার সময় মাহিম পিছনে এসে দাঁড়ায়, কিন্তু আরমান খান মাহিমের উপস্থিতির টের না পাওয়ায় অনবরত কথা বলে যাচ্ছে। কি হলো আঙ্কেল, মুখে দই জমিয়ে রাখছেন নাকি? কথা বলছেন না যে? আরে না মহিম বাবা, পালাবো কেন? আমি তো মৌয়ের কথা বলছিলাম। আরে বাস, এ দেখি আমার থেকেও এক কাঠি উপরে কি সুন্দর অনবরত মিথ্যা কথা বলে যাচ্ছে। আমি নিজ কানে শুনলাম উনি শহর ছেড়ে নিজে পালিয়ে যাওয়ার কথা বলেছে, আর এখন মিথ্যা কথা বলছে। নিশ্চয়ই কোনো ঘাপলা আছে, আর তা কি আমাকে ওটা বের করতেই হবে। ও আচ্ছা, তা ময়ের কোনো খবর পেয়েছেন? না বাবা, খোঁজ চলছে। মাহিম বাবা, আমাকে আজ একটু শহরের বাইরে যেতে হবে। ও ঠিক আছে, কোনো সমস্যা না, আপনি যান। এই সুযোগে আপনার
পিছু নিয়ে সবটা জানতে হবে আমাকে? কথাগুলো ভাবতে ভাবতে মাহিন বাইরে চলে গেল। অনেকক্ষণ যাবৎ মৌ শাওয়ার অন করে তার নিচে বসে আছে। না কান্না পাচ্ছে না মৌয়ের। নিজের বাবার কর্মকাণ্ডের কথা শুনে ঘৃণায় লজ্জায় মাথা কাটা যাচ্ছে মৌয়ের। আচ্ছা, আমি যদি নিজেকে আগুনের জায়গায় থাকতাম তাহলে কি করতাম? আমি হয়তো সবকিছু ধ্বংসই করে দিতাম, কঠিন শাস্তি দিতাম আগুনকে। কিন্তু সেই জায়গায় আগুন যা করছে তা হয়তো আমি তা কখনোই করতে পারতাম না। শত্রুকে কখনো ভালোবাসতে পারতাম না। না, আর এমন ভুল করব না। আগুনকে আপন করে নেব। বাবার করা প্রত্যেকটা ভুল আমি শুধরে দেব। মৌ সাবান নিয়ে কালো রঙের একটা শাড়ি পরে নেয়। এলোমেলো ভেজা চুল ছেড়ে দিয়ে চোখের লেপ্টে যাওয়া কাজল ঠিক করতে থাকে। তখনই হঠাৎ কেউ কোমর জড়িয়ে ধরে ভেজা চুলে মুখ গুজে দেয়। মৌয়ের বুঝতে আর বাকি নেই কে ওকে আষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে আছে, কিন্তু মৌয়ের মুখে কোনো কথা নেই। চোখ বন্ধ করে আগুনের শরীরের ঘ্রাণ নিতে লাগলো মৌ। আম সরি মন পাখি, রাগের বসে তোমাকে এত হার্ট করার জন্য। মৌ আগুনের কথার কোনো উত্তর না দিয়ে উল্টো প্রশ্ন করলো। স্যার, আমি আপনার বোনের সাথে দেখা করতে চাই। মৌয়ের মুখে এই কথা শুনে আগুন মৌকে ছেড়ে দিয়ে নিজের দিকে ঘুরিয়ে অবাক দৃষ্টিতে তাকিয়ে বলে, তুমি সত্যি দেখা করতে চাও বোনের সাথে? আগুনের কথার প্রত্যুত্তরে মৌ মাথা নেড়ে সায় দেয়। আগুন মৌয়ের কথায় খুশি হয়ে শক্ত করে জড়িয়ে ধরে বলে, সো হ্যাপি মন পাখি, তুমি সত্যি সবটা মেনে নিয়েছো দেখে। আপনাকে কে বললো যে আমি সবটা মেনে নিয়েছি? মৌয়ের কথা শুনে আগুনের মুখের হাসি হঠাৎ করে গায়েব হয়ে গেল। মন পাখি, বোনও বাংলাদেশে নেই। মম ড্যাড ওকে ইউকে নিয়ে চলে গেছে চিকিৎসার জন্য, তাই তুমি এখন বোনের সাথে দেখা করতে পারবে না। তবে তবে কি? ভালোবাসি মন পাখি, খুব ভালোবাসি। প্লিজ আমাকে একা করে চলে যেও না। এত বছর পর তোমাকে কাছে পেয়েছে, আমার ভালোবাসাটা আমি আর হারাতে চাই না। কথাগুলো বলতে বলতে আগুনের দু চোখ যেন ভরে এলো। আমি জানি আপনার কষ্ট হচ্ছে, তবে আপনার এই কষ্ট দূর করেই আমি আপনাকে নিজের করে নেব। তার আগে আমাকে যতটা কষ্ট দিয়েছো ততটা কষ্ট আমি তোমাকে দেব। মনে মনেই বলতে লাগলো মৌ। মন পাখি তুমি। হাত দিয়ে থামিয়ে দিল মৌ। দেখুন মিস্টার চৌধুরী, আপনি অনেক টর্চার করেছেন আমার উপর। আমি ইচ্ছে করলেই এর কঠোর প্রতিবাদ করতে পারতাম, কিন্তু আপনার রাগ জেদের উপর আমি কোনো কথা বলিনি। তবে এখন থেকে আমার উপর কোনো প্রকার জোর করলে তার ফল খুব একটা ভালো হবে না আপনার জন্য। আর হ্যাঁ, আমার বাবা যা করেছে তা জঘন্যতম অন্যায় করেছে। আমি শাস্তি দিব আমার বাবাকে, এমন শাস্তি দিব যা কখনো কল্পনা করতে পারবেন না। আগুন ময়ূর এমন কথা শুনে যেন আকাশ থেকে পড়ল। যে মেয়ে ফাঁদ চড়ে রাগ কাটে না সে মেয়ে আগুন চৌধুরীর সামনে দাঁড়িয়ে এতগুলো কথা বলল। বিষয়টা হজম করতে আগুনের বেশ কিছুটা সময় লাগলো। আপনি কিভাবে দাঁড়িয়ে থাকবেন? না মানে সকালবেলা জাস্ট এক গ্লাস দুধ খেয়েছিলাম আর এখন পর্যন্ত কিচ্ছু খাইনি। ময়ের কথায় টনক নড়ল আগুনের। হ্যাঁ, আমি ফ্রেশ আসছে, তারপর একসাথে খাবো। আগুন ওয়াশরুমে ঢুকতেই মৌ আগুনের ফোন নিয়ে বেলকানিতে চলে যায়। হ্যালো, আসসালামু আলাইকুম আঙ্কেল। জি আঙ্কেল, আপনার একটা হেল্প চাই। জি আচ্ছা। কলটা ডিসকানেক্ট করতেই পেছনে তাকিয়ে দেখে আগুন এখনো ওয়াশরুম থেকে বের হয়নি। মৌ ফোনটা জায়গা মতো রেখে রুমটা পরিষ্কার করে নিচে চলে গেল। ম্যাম, আপনি নিচে কিছু প্রয়োজন হলে আমাকে ডাকতে পারতেন। কোনো ব্যাপার না নীলা, তুমি আমাকে ম্যাম বলবে না, ভাবি বলে ডাকবে, ওকে? কিন্তু ম্যাম, আমি আপনাকে কি করে ভাবি ডাকবো? আপনি তো আমার মালিক। ছি নীলা, মালিক কি বলছো? মালিক তো একমাত্র আল্লাহ তাআলা, আর কেউ না। আর আমরা তার বান্দা, তাই মালিক বলবে না। আর না ম্যাম, ভাবি বলে ডাকবে, মনে থাকবে? জি ভাবি। মুখে হাসি নিয়ে বলল নীলা। এখন কিচেনে চলো, রান্না করব। তুমি আমাকে হেল্প করবে। কোথায় কি জিনিস আছে তা তো আমি জানি না, তুমি দেখিয়ে দিবে। ভাবি, তার আর কোনো দরকার নেই, আমার সব রান্না শেষ, টেবিলে সব সার্ভ করা হয়ে গেছে। মৌ আর কথা না বাড়িয়ে টেবিলে বসে পড়ে। অন্যদিকে আগুনও ফ্রেশ হয়ে নিচে ডাইনিংয়ে চলে আসে। ইদানিং আগুন মৌয়ের কাজ দেখে অবাকের পর অবাক হচ্ছে। মৌয়ের চালচলন পূর্ব গৃহিণীর মতো, সবসময় আগুনের পছন্দ অপছন্দ খেয়াল রাখে, নিজ হাতে রান্না করে। কিন্তু সব কিছুর মাঝেও মৌ আগুনের কাছাকাছি থাকে না, দূরত্ব বজায় রেখে চলে, যা আগুনকে অতি মাত্রায় কষ্ট দেয়, কিন্তু মৌয়ের সামনে তা প্রকাশ করে না। এদিকে আগুন ইমামকে বড় নাম করা একটা কলেজে ভর্তি করিয়ে দেয়। দেখতে দেখতে 2 মাস কেটে গেল।
কিন্তু মৌয়ের আচরণে কোনো পরিবর্তন ঘটল না। মৌ তার নিজের মতো করেই চলছে, কিন্তু দিন শেষে রাতটা আগুনের বুকে ঘুমিয়ে কাটে। মৌয়ের আর এইটুকু পেয়ে যেন শান্তি পায় আগুন। হ্যালো, কাজটা কি কমপ্লিট? ইয়েস ম্যাম, আপনার কথা মতো সবটা হয়েছে। ওকে, আমি আসছি। মৌ তাড়াহুড়ো করে রেডি হয়ে বেরিয়ে পড়ল। গাড়ি ছাড়া আগুন সোফায় বসে ল্যাপটপে কাজ করছিল। হঠাৎ করেই মৌকে এভাবে বেরোতে দেখে আগুন মৌয়ের পিছু নেয়। কিছু দূর যেতেই মৌ একটা অটো থামিয়ে চলে যায়। আগুনও মৌয়ের পিছু পিছু অন্য একটা অটো ধরেই মৌকে ফলো করে। কিছুক্ষণ পর, ম্যাম ওই পাশটায় চলুন, ওদের আলাদা আলাদা রুমে আটকে রাখা হয়েছে। কেমন আছেন মিস্টার আরমান খান? আরমান খান কারো গলা শুনিয়ে মাথা উঁচু করে অবাক হয়ে তাকিয়ে থাকে। কি ব্যাপার মিস্টার খান, নিজের মেয়েকে দেখে এভাবে চমকে উঠলেন কেন? আমাকে তো এতদিন পাগলা কুকুরের মতো খুঁজছিলেন, আর আজ আমি আপনার চোখের সামনে দাঁড়িয়ে আছি। এতে তো আপনার খুশি হওয়ার কথা, তাই না? আরমান খান নিজের চোখে বিশ্বাস করতে পারছে না তার ভীতু মেয়ে আজ বাঘিনীর মতো আচরণ করছে। তা দেখে, মৌ তুই কি আমাকে? বাকিটা বলতে না দিয়ে হাতের ইশারায় থামিয়ে দিয়ে মৌ বলল, উফ মিস্টার খান, এতক্ষণও বুঝতে পারলেন না আমি আপনাকে কিডন্যাপ করেছি? ও শুধু আপনাকে না, সাথে আপনার বন্ধুর ছেলে মাহিমও আমার কাছে বন্দি। কেন মৌ, আমাদের কেন আটকে রেখেছিস বল? আমি তোর বাবা হই, তুই আমার সাথে এমন আচরণ করতে পারিস না। রেগে তেরে বলতে থাকে আরমান খান। আরমান খানের কথা শুনে মৌ আরমান খানের মুখ চেপে ধরে রক্তচক্ষু দিয়ে বলে, চুপ, একদম চুপ। তুই কখনো কারো বাবা হতে পারিস না। তোর কাছে টাকাই সব। তোর এই টাকার জন্যই তুই আমার মাকে খুন করেছিস, তাই না? মৌয়ের কথাটা শোনা মাত্রই আরমান খান তোতলাতে তোতলাতে বলে, তুই কি করে জানলি? তার মানে কি ইমাম? হ্যাঁ, ইমাম আমার কাছে আছে, আর মায়ের ডায়েরিটাও আমার হাতে। ডায়েরিটা বের করে হাতে নিয়ে দেখালো মৌ। তুই সব জানতে পেরেছিস? কি ভেবেছিলে হ্যাঁ মিস্টার খান? আমি সবটা জেনেও যে কিনা আমার মাকে খুন করেছে, সে কিনা 5 বছরের বাচ্চা মেয়েটাকে খুন করার জন্য একবারও কলিজা কাঁপলো না, তাকে আমি এমনি এমনি ছেড়ে দিব? হ্যাঁ, ইম্পসিবল। তার শাস্তি তো পেতেই হবে। মৌ মীরকে চোখের ইশারা করতে আরমান খানকে একটা কাঁচের তৈরি ছোট্ট বক্স আকারের ভেতর আরমান খানকে ঢুকিয়ে দেওয়ার পর মৌ নিজের হাতে পেট্রোল ঢেলে দিয়ে আগুন ধরিয়ে দেয়। আরমান খান চিৎকার করে মৌয়ের কাছে প্রাণ ভিক্ষা করতে থাকে। মৌ মাটিতে বসে পড়ে, অঝরে চোখের পানি ফেলতে ফেলতে হাসছে পাগলের মতো। মা দেখো, আমি তোমার মৃত্যুর প্রতিশোধ নিয়েছি। তোমাকে যেভাবে আগুনে পুড়িয়ে মেরেছিল ঠিক একইভাবে আজ আরমান খান আগুনে পুড়ছে। চিৎকার করে বলতে থাকে মৌ। ম্যাম প্লিজ শান্ত হন, এখনো একজনকে আপনার শাস্তি দেওয়া বাকি আছে। তাকে শাস্তি না দিয়ে এভাবে আপনি দুর্বল হতে পারেন না। মৌ চোখের পানি মুছে উঠে দাঁড়িয়ে পাশের রুমে যাওয়ার জন্য পা বাড়াতে দেখে আগুন সামনে দাঁড়িয়ে। আপনি এখানে? কেন এখানে আমাকে দেখবে এটা আশা করনি কখনো, তাই না? মৌ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আগুন মৌয়ের কাছে গিয়ে মৌয়ের হাত ধরে মাহিমের সামনে নিয়ে যায়। মাহিমের হাত পা চোখ বাঁধা। মীর মাহিমের চোখের বাঁধন খুলে দিতেই মাহিম সামনে মৌকে দেখে খুশি হয়, কিন্তু পরক্ষণে পাশে আগুনকে দেখে মুখ কালো করে ফেলে। জিজ্ঞাসা করে, এইসবের মানে কি মৌ? তোমাকে এইভাবে ধরে আনা হয়েছে কেন? আরে আগুন চৌধুরী, তোমার সাথে কেন? আমার সাথে আমার হাজবেন্ড থাকবে, এটা কি স্বাভাবিক না মাহিম? মৌয়ের কথাগুলো শুনে যেন মাহিমের মাথা ঘুরতে লাগলো। কি বলছো তুমি? উনি তোমার হাজবেন্ড? কেন মিস্টার মাহিম, কোনো সন্দেহ আছে নাকি? দাঁতে দাঁত চেপে বলল আগুন। মাহিম কি বলবে বুঝতে পারছে না। আগুনকে দেখে ভয়ে মাহিমের হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে, কারণ 2 বছর আগে এক মেয়েকে রেপ করার পর আগুনের সামনে ধরা পড়াই আগুন ওকে এমন মেরেছে যে 6 মাস কোমায় ছিল। মাহিমের প্রায় 1 বছর লেগেছিল সুস্থ হতে, আর আবার আজকে সেই আগুন চোখের সামনে দাঁড়িয়ে আছে। সেই আগুন চোখে। কে মিস্টার মাহিম? গতবার অন্য মেয়েকে রেপ করার জন্য এমন মার মেরেছে যে 1 বছর লেগে গিয়েছিল সুস্থ হতে, আর আজ আবার আমার সামনে বসে আছিস আমার স্ত্রীর দিকে কোনো চোখ দেখার জন্য? স্যার দয়া করে আমাকে ছেড়ে দিন, আমি কোনোদিন ময়ূর সামনে আসবো না, দয়া করেন স্যার। মন পাখি, এর শাস্তি আমি দেব আমার নিজের হাতে।
মৌ মিষ্টি হাসি দিয়ে বলল, ওকে ডান। রাত অনেকটা হলো, আমি বাড়ি ফিরছি। আপনি কাজ শেষ করে আসুন। মৌ কথা না বাড়িয়ে বাড়ি ফিরে এলো। এদিকে আগুন হিংস্র বাঘের মতো ধারালো ছুরি দিয়ে মিহিমকে একের পর এক আঘাত করতে লাগলো। মাহিমের রক্তে মেখে আছে আগুন দেখে যে কেউ বলবে এই মাত্র আগুন রক্ত দিয়ে গোসল করে উঠল। স্যার, মাহিম শেষ, ও আর বেঁচে নেই, আপনি প্লিজ শান্ত হন। আগুন মীরের কথা শুনে কিছুটা শান্ত হয়ে যায়, তারপর রুমাল দিয়ে হাতে লেগে থাকা রক্ত মুছে ফেলে। মীরকে লাশ দুটোর ব্যবস্থা করতে বলে। বেরিয়ে যায় সে। ভাবি, আপনাকে না আজ অসম্ভব সুন্দর লাগছে, আমার চোখ সরছেই না আপনার ওপর থেকে। স্যার তো আজ আপনার রূপে খুন হয়ে যাবে। কথাটা বলে নীলা হাসিতে ফেটে পড়েছে, আর মৌ বেচারি লজ্জায় লাল নীল হয়ে যাচ্ছে। তখনই মৌয়ের ফোনটা বেজে উঠল। মৌ ফোনটা হাতে নিয়ে দেখে ইউকে থেকে আরিয়ান চৌধুরীর কল এসেছে। মৌ হাসি মাখা মুখ নিয়ে কলটা রিসিভ করে। হ্যালো, আসসালামু আলাইকুম বাবা। ওয়ালাইকুম আসসালাম মামনি, কেমন আছো? আর সব ঠিকঠাক আছে তো? আলহামদুলিল্লাহ ভালো বাবা। আম্মু আর ইমু কেমন আছে? তোমার আম্মু আলহামদুলিল্লাহ ভালো আছে, আর ইমো মাটা যেমন ছিল এখনো তেমন আছে, তবে ডক্টরের চেষ্টা চালিয়ে যাচ্ছে। ও বাবা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ ইউকে থেকে আমাকে হেল্প করার জন্য। আপনি না থাকলে আজ আমার মায়ের খুনের শাস্তি দিতে পারতাম না, আর না পারতাম ইমুর সাথে কারো অন্যায়ের শাস্তি দিতে। পাগলি মেয়ে, আমি তো এখন তোর বাবা, তাই না? আর বাবা হয়ে মেয়েকে সাহায্য করব না, এটা কি করে হয়? আচ্ছা শোন, আমার এখন একটা ইম্পর্টেন্ট মিটিং আছে, রাখছি, পরে কথা হবে। জি বাবা, আল্লাহ হাফেজ। কলটা কেটে এক দীর্ঘশ্বাস ফেলল মৌ। তারপর মিররে নিজের সাজ দেখতে দেখতে আগুনের কথা মনে করতে মোর ভীষণ লজ্জা করছে। কি করে কি শুরু করবে এটা ভেবেই মৌ লজ্জায় শেষ। ভাবি প্লিজ এত লজ্জা পাবেন না, আপনার এই লজ্জা মাখা মুখটা ভীষণ কিউট লাগছে। কথা বলতে বলতে গাড়ির হর্ন শুনতে পায় মৌ। ভাবি, স্যার মনে হয় এসে গেছে, আপনি রুমে বসে থাকুন, আমি দেখছি। নীলা রুম থেকে বেরিয়ে নিচে নেমে এসে আগুনকে দেখে ভয়ে হাত পা কাঁপছে। আগুনের পুরো শরীরে রক্তে চুপচুপ হয়ে আছে। আগুন নীলার দিকে না তাকিয়ে নিচের গেস্ট রুমের গিয়ে শাওয়ার নিয়ে নেয় আগুন। নীলা, কার জীবন আর শেষ হয়ে গেল কে জানে। আমারও তাই মনে হচ্ছে। নীলা, যাই হোক, ভাবির রুমে দুধ রেখেছিস তো? হ্যাঁ নিনা, এখন স্যারকে রুমে পাঠাতে হবে, কিন্তু কি করে? শাওয়ার নেওয়ার পর আগুনের মাথা ঠান্ডা হতে মৌয়ের কথা মনে হতে টাওয়াল পরা অবস্থায় উপরে চলে গেল। আগুন এদিকে নীলা আগুনের এই অবস্থা দেখে হেসে কুটি কুটি হয়ে পড়েছে। কিছুতেই হাসি থামিয়ে রাখতে পারল না। উফ, আর কতক্ষণ এভাবে উসবুকটার মতো অপেক্ষা করব? ধ্যাৎ, ভাল লাগে না। কথাগুলো বলতে বলতে দরজা খোলার শব্দ পায় মৌ। শব্দ পেয়ে বেলকনির দিকে চলে যায় মৌ। রুমে ঢুকতেই আগুন চমকে যায়। পুরো রুমটাই লাল আর কালো গোলাপ দিয়ে অসম্ভব সুন্দর করে ডেকোরেট করা হয়েছে। মৌ লজ্জা মাখা মুখ নিয়ে আগুনের সামনে এসে দাঁড়াতে আগুন হাঁ করে তাকিয়েছে মৌয়ের দিকে। রুমের চারদিকে ছোট্ট ছোট্ট মোমবাতি আর কালারফুল ডিম লাইটের আলোতে মুখে অসম্ভব সুন্দর লাগছে। জর্জেট নীল শাড়ি, চোখে গাঢ় কাজল, ঠোঁটে গোলাপি লিপস্টিক দেওয়াতে মৌয়ের শাড়ি ভেদ করে মৌয়ের সৌন্দর্য যেন উপচে পড়ছে। আজ আগুন ধীরে ধীরে মৌয়ের কাছে এসে মৌয়ের কপালে নিজের কপাল রেখে প্রশ্ন করে আগুন, মন পাখি, আজকে আমায় তোমায় ভালোবাসার অনুমতি দিবে? তোমাকে আজ সম্পূর্ণ নিজে করে পাওয়ার, প্লিজ। আগুনের প্রত্যেকটা নিঃশ্বাস মৌয়ের মুখে আছড়ে পড়ছে। মৌ আগুনের কথার কোনো উত্তর না দিয়ে আগুনের ঠোঁট ছোড়া নিজের ঠোঁটের দখলে নিয়ে নিল মৌ। কিছুক্ষণ পর মৌ ঠোঁট ছেড়ে দিতে লজ্জায় লাল হয়ে অন্যদিকে ফিরে রইল। ইস মন পাখি, তোমার এই লজ্জা মাখা মুখটা দেখে আমি তো খুন হয়ে যাব। তুমি তো কিউট কেন? ইচ্ছে করছে তোমাকে খেয়ে ফেলে। মৌ এতটাই লজ্জা পাচ্ছে যে হাত দিয়ে মুখ ঢেকে রেখেছে, কিছুতেই আগুনের দিকে তাকাচ্ছে না। আগুন দেরি না করে মৌকে আর কোলে নিয়ে বেডের উপর শুয়ে দিয়ে নিজের সম্পূর্ণ ভরটা মৌয়ের উপর দিয়ে দিল। আজ আগুন আর মৌয়ের ভালোবাসা সম্পূর্ণভাবে পূর্ণতা পেল। দুটো হৃদয়ের মন একসাথে মিলেমিশে একাকার হলো। আজ কেউ নেই ওদের মাঝে, আছে শুধুই ভালোবাসা।